আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স এসএসসি 27 ও 28 প্রিমিয়াম ব্যাচে স্বাগতম। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই, তো কারো যদি কোনো সমস্যা হয় ক্লাসে অবশ্যই আনমিউট করে কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর কথা বলা শেষে আবার একটু মিউট করে দিলেই হবে, কারণ অন্য নয়েজ যেন ক্লাসে না আসে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমাদের হচ্ছে ম্যাথ প্রিমিয়াম ব্যাচ রাউন্ড 1-এ যে সিলেবাস গুলো আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন। তো এটা হচ্ছে আমরা একটু ছোট ক্লাস থেকে এটার আইডিয়াটা কিন্তু পেয়ে আসি, ক্লাস 8 থেকে, তাই না? এই কারণে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আহ আর হচ্ছে গিয়ে আবার বলি, যদি কোথাও কোনো সমস্যা অনুভূতি হয় আমাকে জানালেই হবে। আর এখন আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা কেউ একজন বললেই হবে যে জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা শুরু করি। তো ফার্স্টেই আমাদের যে জিনিসটা সম্পর্কে জানা হয়, যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট। হ্যাঁ, তো কারো যদি কোনো সমস্যা হয় ক্লাসে অবশ্যই আনমিউট করে কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর কথা বলা শেষে আবার একটু মিউট করে দিলেই হবে, কারণ অন্য নয়েজ যেন ক্লাসে না আসে। ঠিক আছে, শুরু করি। তো আমাদের হচ্ছে ম্যাথ প্রিমিয়াম ব্যাচ রাউন্ড 1-এ যে সিলেবাস গুলো আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন। তো এটা হচ্ছে আমরা একটু ছোট ক্লাস থেকে এটার আইডিয়াটা কিন্তু পেয়ে আসি, ক্লাস 8 থেকে, তাই না? এই কারণে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আহ আর হচ্ছে গিয়ে আবার বলি, যদি কোথাও কোনো সমস্যা অনুভূতি হয় আমাকে জানালেই হবে। আর এখন আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা কেউ একজন বললেই হবে যে জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা শুরু করি। তো ফার্স্টেই আমাদের যে জিনিসটা সম্পর্কে জানা হয়, যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট ও ফাংশন, তো সেট কথাটা দিয়ে কি বোঝায় সেটা, তাই না? তো আমরা প্রায় হচ্ছে এই সেট কথাটা বলে থাকি, ডিনার সেট, তাই না, জামা কাপড়ের সেট, এরকম প্রায় আমরা এই কথাগুলো একটু বলে থাকি। আচ্ছা, আমি একটু অনুমতি দিয়ে নিই একজনকে। তো আমরা সবাই হচ্ছে ছোটকালে জ্যামিতি বক্স কিন্তু কিনতাম, তাই না? জ্যামিতি বক্সে কিন্তু আমরা যখন বলতাম যে আমাকে একটা জ্যামিতি বক্স দেয়, তো আমাকে কিন্তু আর ভেঙে ভেঙে বলতে হইতো না যে ওই জ্যামিতিক বক্সে আমাকে একটা কম্পাস দিবেন, আমাকে একটা স্কেল দিবেন, একটা ছোট পেন্সিল দিবেন, একটা রাবার দিবেন, তাই না? সাথে ওই যে কাঁটা দিবে, শার্পনার দিবে। এরকম কিন্তু আর ভেঙে ভেঙে বলা হতো না। যখনই বলা হতো একটা জ্যামিতি বক্স দেন, দোকানদার পুরা জিনিসটাই আমাদেরকে দিয়ে দিত, তাই না? আবার আমরা হচ্ছে যখন বলি এক সেট জামা কাপড়, তো এরকম বলতো আমরা বিভিন্ন টাইপের জিনিসই বুঝি, তাই না? যে শার্ট, প্যান্ট, এই জিনিসগুলো একসাথে আসছে। তো এখন আমি যদি চিন্তা করতে যাই যে সাপোজ হচ্ছে আমি এখন ক্রিকেট খেলবো, তো ক্রিকেট খেলতে গেলে আমার কি কি লাগতে পারে? ক্রিকেট খেলতে গেলে আমার হয়তো বা ব্যাট লাগবে, তাই না? অবশ্যই আমাদের ব্যাট লাগবে। আচ্ছা, ধরে নিলাম আমি ব্যাটসম্যান, তো আমার ব্যাট লাগবে। তারপর আমার হচ্ছে হেলমেট লাগবে, তাই না? কি লাগবে? হেলমেট লাগবে মাথার সেফটির জন্য। আচ্ছা, আর কি লাগতে পারে? আহ আমরা যখন এলাকার মধ্যে খেলি তখন তো শুধু ব্যাট হলেই হয়ে যায়, বাট অফিসিয়ালি খেলতে গেলে হেলমেট, তারপর আমার কি লাগবে হচ্ছে হাতের হ্যান্ড গ্লাভস লাগবে, তাই না? আমি একটু সংক্ষেপে যদি লিখি, গ্লাভস, হ্যান্ড গ্লাভস যেটা। তারপর হচ্ছে পায়ে, পায়ে হচ্ছে প্যাড লাগে, তাই না? পায়ে হচ্ছে প্যাড লাগে। তো মোটামুটি এই জিনিসগুলা হলে একজন ব্যাটসম্যান ক্রিকেট খেলার জন্য, ব্যাট করার জন্য রেডি হয়ে যায়। তো আপাতত যে এই জিনিসগুলা যে লাগে, আমরা যদি বললাম যে এইটা আমার ক্রিকেট খেলার সেট, তার মানে কেউ যদি আমার কাছে এসে বলে অভিক, আমার নাম যেহেতু অভিক, কেউ যদি এসে বলে অভিক তোর বা তোমার ক্রিকেট খেলার সেটটা দাও, তখন আমি কিন্তু তাকে শুধু আমার হেলমেটটা দিব না, তাকে আমি শুধু আমার গ্লাভসটা দিব না। সে যখনই বলবে যে পুরা সেটটা দিয়ে দাও, তখন এখানে যাবতীয় যা আছে সবকিছু কিন্তু দিয়ে দিব। এই যে এই ব্যাট, হেলমেট, গ্লাভস, প্যাড, এই জিনিসগুলা কিন্তু বাস্তব জীবনে এক্সিস্ট করে বা এদের অস্তিত্ব আছে। আমি এই চারটা জিনিসকে দিয়ে আমার ক্রিকেট খেলার সেট বানালাম। অন্য কেউ হয়তো বা আরো অনেক কিছু ইনক্লুড করতে পারে,
কেউ কেউ গ্লাভস এর নিচে আরো অন্য জিনিসপত্র পড়তে পারে। তো এই যে এই সকল জিনিসপত্র গুলাকে যে আমি একটা সেট চিন্তা করলাম, কেউ আরো অন্য কিছু ইনক্লুড করতে পারে। সে বলতে পারে যে না, জুতাই তো ইনক্লুড করে নাই, তো সে জুতা দিয়েও বলতে পারে এটা তার একটা সেট। ঠিক আছে, সে কিন্তু এখানে জুতাও ইনক্লুড করে দিতে পারে। আচ্ছা, আমিও দিলাম জুতা। এই যে এখানে যে বিভিন্ন বস্তুগুলা যে আসলো, এই বস্তুগুলা কি বলা যেতে পারে, এখানে বলতে পারে একটা সমাবেশ হচ্ছে, এরা যে আসলো। এই যে সুন্দরভাবে যে আমি এদেরকে সমাবেশ করে রাখলাম একটা সেট আকারে, গণিতে এটাকেই সেট বলে, গণিতের ভাষায় এটাকেই সেট বলা হয়। তো তার মানে সেট বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে আমাদের যেই বাস্তব জীবন বলি বা চিন্তা জগতই বলি, বিভিন্ন রকম বস্তু যে আসবে তাদের যে সমাবেশটা, এটাকে আমরা বলবো হচ্ছে সেট। ঠিক আছে, এক একজন এক এক ভাবে সেট বানাবে। আমি ব্যাট, হেলমেট, গ্লাভস দিয়ে ক্রিকেট খেলার সেট বানালাম, কেউ চাইলে হয়তো বা কোনো কিছুকে বাদ দিয়ে সে নিজের একটা সেট বানাইতে পারে, তাই না? তো এখন যদি বইয়ের সংজ্ঞার সাথে যাই, বইয়ের সংজ্ঞা অনুসারে হচ্ছে এটাই যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর, সুসংজ্ঞায়িত বস্তু বলতে যাদেরকে আমরা চিনি বা মানে এমন কোন বস্তুকে আমি কল্পনা করলাম যেই জিনিসটাকে শুধু আমি কল্পনা করতে পারতেছি, তুমি ওই জিনিসটাকে কল্পনাই করতে পারতেছো না। যেমন ধরো আমি যখন বললাম ক্রিকেট খেলার ব্যাট, তো ব্যাট যখন বলছি তোমরা কিন্তু সবাই মোটামুটি এরকম ভাবেই ব্যাটটাকেই চিন্তা করছো, তাই না? বাট আমি এখন মনে মনে এমন একটা কথা বললাম বা আমি এমন একটা কথা বললাম যেটাকে মনে মনে আমি শেপ দিচ্ছি যে এটা দেখতে এরকম, বাট বাকিরা কেউ জানলো না, তাহলে হবে না আবার। ঠিক আছে, এর জন্য ওইটা কি পরিচিত হইতে হবে। তো এই যে বস্তুগুলো হবে তাদের যে সমাবেশ বা সংগ্রহ, তাদেরকে যে আমরা একসাথে রাখতেছি, সেটাকেই আমরা কি বলি? সেট বলি। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি এভাবে বলতে পারি যে অভিকের ক্রিকেট খেলার সেট, তাই না? অভিকের ক্রিকেট খেলার সেট। তো এইটা কিন্তু অনেক বড় একটা কথা হয়ে যায়। এটা একটা সেট বুঝলাম, বাট এই যে পুরো সেটটার যে আমি একটা নাম দিচ্ছি, এই নামটা এই যে বাংলা ভাষায় না লিখে আমরা সুন্দর মতন কি করতে পারি জানো? ইংরেজি যে বর্ণমালা আছে 26টা, সেই 26টা যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারি, শুধুমাত্র বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, অর্থাৎ ABCD থেকে শুরু করে একদম জেড পর্যন্ত। তাহলে এই যে অভিকের ক্রিকেট খেলার সেট, তার মানে আমি এই জিনিসটাকে এত ভাবে না বলে এই পুরো জিনিসটাকে জাস্ট এইভাবে বলতে পারতাম যে এই হলো এ, এই পুরো সেটটা হচ্ছে এ। মানে এ যখনই বলবো বুঝবো যে এখানে এই ক্রিকেট খেলার সরঞ্জাম বা যন্ত্রপাতি গুলাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরো কিছু কথা বলে দিই। আরো কিছু কথা হচ্ছে এই যে এখানে যে বিভিন্ন বস্তু নিয়ে আসতেছি আমরা, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সেটের উপাদান। যেমন এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এইটা একটা উপাদান। হ্যাঁ, এই উপাদানগুলোকে আমরা পৃথক করি, আলাদা করি হচ্ছে কমা চিহ্নের মাধ্যমে। যেমন ব্যাট কমা হেলমেট কমা গ্লাভস, এগুলো কি আলাদা আলাদা একটা উপাদান না? জাস্ট ম্যাথমেটিক্যালি আমরা এভাবে এদেরকে আলাদা করে দিই। আর এদেরকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে, তোমরা তো সেকেন্ড ব্র্যাকেট চিনো, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে এভাবে ক্লোজ করে দিই। এটা হচ্ছে কি একটা সেট। তো এই জিনিসগুলো কি এক একটা উপাদান, তাই না? যেমন এটা একটা উপাদান, 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 এরা সবাই সেটের উপাদান। ঠিক আছে, এরা সবাই সেটের উপাদান, আর উপাদানগুলোকে কমা চিহ্ন দিয়ে আমরা আলাদা করে দিই। সেটের নামকরণ করা হয় বড় হাতের অক্ষরে, যে মাত্রই আমরা দেখলাম, তাই না? সেটের নামকরণ করা হয় বড় হাতের অক্ষরে। আর সেটের উপাদান এটা যে কোনো কিছু হতে পারে, এটা ছোট হাতের অক্ষর হতে পারে। ঠিক আছে, ছোট হাতের অক্ষর হতে পারে, এটা সংখ্যা হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু এই উপাদানগুলা হতে পারে। যেমন আমি উদাহরণস্বরূপ জিনিসটা এভাবে লিখলাম যে আমার কাছে একটা সেট আছে, যেই সেটের নাম হচ্ছে বি। এখন এই বি সেট বলতে আমরা যে ছোট হাতের ABCD আছে এর প্রথম 5টা লেটারকে বোঝাচ্ছি, অর্থাৎ ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই।
তো এইটা হচ্ছে আমার কমপ্লিট সেট, এগুলো হচ্ছে প্রত্যেকটা উপাদানকে আমি কমা দিয়ে আলাদা করে দিলাম, আর এই হলো আমি সেটটাকে ক্লোজ করলাম। তো এই যে এই সেটটা বলতে আমরা বুঝবো হচ্ছে বি। এভাবে হচ্ছে আমরা সেটকে প্রকাশ করে থাকি। এটা কি আমরা মোটামুটি সবাই জানি, তাই না? একদম বাচ্চাদের ছোটকালের জিনিসপত্র। যদি কারো কোনো সমস্যা হয় আনমিউট করে কিন্তু কথা বলো তোমরা, ঠিক আছে? তো আমরা একটু সামনের দিকে আগাই, যে যদি আমাদের কাছে এরকম 2 4 6 সংখ্যা থাকে, এদেরকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করতে চাই, তাহলে হচ্ছে দেখো 2 4 6 কমা দিয়ে এরপর কি ব্র্যাকেট দিয়ে দিই, আর এই সেটটার একটা নাম দিয়ে দিল ক্যাপিটাল এ। নামকরণ তুমি বড় হাতের অক্ষরে যে কোনো লেটার দিয়ে করতে পারবা, ঠিক আছে? এখন সেটের উপাদান, এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেললাম। এই যে সেটের যে প্রত্যেকটা বস্তু, যতগুলা তুমি বস্তুদেরকে নিয়ে সাজাচ্ছ, এই প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা বস্তুকে আমরা কি বলি? সেটের উপাদান বলি। হ্যাঁ, এই প্রত্যেকটা বস্তু বা সদস্যকে কি বলা হয়? সেটের উপাদান। যেমন আমি যদি তোমাকে লিখে দিই যে এই সেটের উপাদান হচ্ছে, ওই যে আগের এক্সাম্পল অনুসারে 2 4 6, 2 হচ্ছে এ সেটের একটা উপাদান, 4 হচ্ছে এ সেটের একটা উপাদান, 6 হচ্ছে এ সেটের একটা উপাদান। দেখো আমি কি বললাম, যে 2 হচ্ছে এ সেটের উপাদান। এটা কি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি বলো তো? সত্যি কথা বলছি না? মানে আমি কি মানে ম্যাথমেটিক্যালি কোনো এরর বললাম? তোমরা কি ঘুমাই গেছো? না ভাইয়া। কথা বলতে পারো? আচ্ছা, তারপরে আমি আরো কি বললাম, 4 হচ্ছে এ সেটের উপাদান, 6 হচ্ছে এ সেটের উপাদান। এই যে বাংলা ভাষায় যেগুলা বলতেছি না, এই জিনিসগুলাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে না লিখে ম্যাথমেটিক্যালি আমরা কি লিখতে পারি জানো? দেখো যেহেতু 2 হচ্ছে এ সেটের উপাদান, আমরা তখন লিখবো 2 বিলংস টু এ। এই যে এই ভাইয়া চিহ্নটার নাম কি জানো? হ্যাঁ, কি কেউ কিছু বলছো? হ্যাঁ ভাইয়া ওই আবার একটু বুঝাইলে ভালো হতো। আচ্ছা, মানে এখানে এখন আমরা বোঝানোর কোনো কিছু শুরু করি নাই, জাস্ট বললাম যে আমাদের যদি কোনো সেট থাকে তাহলে এগুলা হচ্ছে তার উপাদান, তাই না? তো দেখো এ সেট হচ্ছে 2 4 6 নিয়ে গঠিত, তার মানে এ সেটের 3টা উপাদান আছে। তো হচ্ছে 2 হচ্ছে এ সেটের উপাদান, 4 হচ্ছে এ সেটের উপাদান, 6 হচ্ছে এ সেটের উপাদান। ওইটাকে আমি বাংলা ভাষায় ভাই লিখলাম। আচ্ছা তো এই যে আচ্ছা 2 এ সেটের উপাদান, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, বুঝছো? এই যে তোমরা হচ্ছে এই যে এভাবে একটু লিখবা, দিয়ে এই যে এখানে এটা দিয়ে দিবা। এই আচ্ছা চিহ্নটার ভাইয়া নাম হচ্ছে বিলংস টু, মানে 2 বিলংস টু এ, মানে 2 হচ্ছে এ সেটের উপাদান। বুঝতে পারছো? জি এই যে ভাইয়া 4 হচ্ছে এ সেটের উপাদান, ঠিক একই ভাবে আমরা লিখবো হচ্ছে 4 বিলংস টু এ। 6 হচ্ছে এ সেটের উপাদান, তাহলে আমরা লিখতে পারি 6 বিলংস টু এ। বুঝে গেছে? আচ্ছা, এ সেটের তো 3টা উপাদান 2 4 6। এখন আমি যদি এই কথাটা লিখি 1 বিলংস টু এ, এটা কি সত্যি কথা নাকি মিথ্যা কথা হইলো? 1 কি এ সেটের উপাদান? মিথ্যা কথা। হ্যাঁ, এটা তো সত্যি কথা না, 1 তো আর এ সেটের উপাদান না। তো জি। এইটা তখন এভাবে লিখতে হয়, এখানে কেটে দিতে হয়। এটা বলা হয় ডাজ নট নট বিলং টু। একটা হচ্ছে বিলংস টু, একটা হচ্ছে ডাজ নট বিলং টু। এই চিহ্নটা মানে বোঝায় ডাজ নট বিলং টু, ঠিক আছে? তো আমরা হচ্ছে উপাদানগুলোকে সেটের সাথে এভাবে লিখতে পারি যে ও এই সেটের উপাদান, ও এই সেটের উপাদান না। বুঝে গেছে? এই বিলংস টু নিয়ে যদি কারো সমস্যা থাকে আমি আবার একটু দেখাই দিই। সাপোজ হচ্ছে আমি লিখলাম হচ্ছে আমার কাছে বি সেট হচ্ছে এই যে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই। তার মানে আমি যদি কখনো লিখি যে এফ বিলংস টু বি, এটা কি ঠিক কথা হলো? দেখো তো এফ কি বি সেটের উপাদান? জি না। তাহলে হচ্ছে আমরা বলবো ডাজ নট বিলং টু। তো এটার চিহ্নটাই হচ্ছে এটা। ওকে, জি এটা যেমন ভাইয়া সত্যি কথা, ঠিক একই ভাবে ধরো আমি লিখলাম যদি সি, সি বিলংস টু বি, এটা কি সত্যি কথা? জি এটা কিন্তু সত্যি কথা। আমি যদি আবার এটা লিখি যে ডি ডাজ নট বিলং টু বি, এটা কি সত্যি কথা? না। হ্যাঁ, কারণ হচ্ছে কি ডি তো এই যে ডি যেটা স্মল ডি যেটা সেটা তো বি সেটের উপাদান।
আর আমি লিখছি কি ডি নাকি বি এর উপাদান না, তার মানে এটা কি, এটা আমি ঠিক লিখি নাই। তার মানে এই প্রতীকটার সাথে তোমরা পরিচিত হতে পারছো জি যে কোনটা বিলংস টু কোনটা ডাজ নট বিলং টু। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো সেট প্রকাশ করার পদ্ধতি। আমরা সেটকে প্রকাশ যে করি অলরেডি তোমাদের সাথে আমি একবার প্রকাশ করে ফেলছি। এই যে এখানে যে প্রকাশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এ সেটকে যেভাবে লিখলাম, তারপর হচ্ছে বি সেটটাকে যে এভাবে লিখলাম, এটা অলরেডি সেট প্রকাশ করে ফেলছি। তারপরও বলি সেটকে হচ্ছে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। আমরা অলরেডি যে এই যে এটা একটা লিখে ফেলছি, হ্যাঁ, তারপরে যে এগুলা যে লিখে ফেললাম, এইটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এটাই হচ্ছে কি তালিকা পদ্ধতি। এটার নাম হচ্ছে তুমি আরো কিছু সিনোনিম, রোস্টার মেথড, ট্যাবুলার মেথড। টেবিল দিয়ে বোঝা হচ্ছে তালিকা করা। আর সেট গঠনের ইংলিশ নাম হচ্ছে বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। তো আমরা এই দুইটা সম্পর্কে যদি জানতে চাই, তো তালিকা পদ্ধতি কোনটা, যেটা অলরেডি আমরা করে ফেলছি, এটা একটু দেখো তোমাদের বইয়ের কথাগুলোকে আমি লিখে নিয়ে আসছি। যে তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এই দেখো এই কথাটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তো এখানে যখন আমি এই বি সেটটা লিখছি, প্রত্যেকটা উপাদান কি তোমার কাছে নির্দিষ্ট আকারে আছে না? তোমাকে কি খোঁজা লাগবে আচ্ছা জি বি সেটের উপাদান কিনা, চিন্তা করা লাগবে? খোঁজা চিন্তা কিচ্ছু লাগবে না, আমি একদম স্পষ্টভাবে সব লিখে দিছি না। জি এই যে এটাই সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা উপাদান, হ্যাঁ সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। উল্লেখ করে এরপর কি করা হয়, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই যে এটার মধ্যে আবদ্ধ করা হয়। আর প্রত্যেকটা উপাদান মানে একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে আলাদা করা হয়। এটাই তালিকা পদ্ধতি। আমরা অলরেডি এটাই করলাম না, বলো? জি ভাইয়া। জি আমরা ভাইয়া। কিন্তু অলরেডি এটাই করলাম। একজন তো জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে। ওকে, তো আমি যেটা আর কি ছোটকাল থেকে বলি যে তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে তোমাকে চিন্তা করতে হবে না উপাদান খোঁজার জন্য। এই যে দেখো এখানে তিনটা সেট দেওয়া, দেখো তো এ সেটের উপাদান কে, এ বি। বি। তোমার কি চিন্তা করা লাগতেছে যে এ সেটের উপাদান কে, চলো খুঁজে বের করি? একদম স্পষ্ট ভাবে দেওয়া। বি জি ভাইয়া। সেটের উপাদান 2 4 6, শেষ। তিনটা উপাদান তোমার কাছে সুনির্দিষ্ট ভাবে দেওয়া। এরপর ধরো সি নামে একটা সেট আছে, এটা হচ্ছে ধরো তোমাদের পরিচিত তিনজন ফ্রেন্ড, নিলয়, তিশা আর শুভ্রা। তো এই সি সেটের মধ্যে এই তিনজন ব্যক্তি আসছে, অন্য কোনো ব্যক্তি আসে নাই। তো তোমার তার কষ্ট করে খোঁজা লাগবে না যে কোন তিনজন সি সেটের অন্তর্ভুক্ত। আমি জানি নিলয়, তিশা, শুভ্রা হচ্ছে সি সেটের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? দেখো এই যে প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে আলাদা করা, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা, সুনির্দিষ্ট ভাবে যদি উপাদানগুলো থাকে তাহলে সেটাই তালিকা পদ্ধতি। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না। মেনলি কি তালিকা পদ্ধতি মানে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ থাকে। বুঝে গেছে? ঠিক আছে ভাইয়া। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে এখানে তোমার উপাদানগুলা সুন্দরভাবে লিখে দিবে না, ওদের একটা ধর্ম তোমাকে জানাই দিবে যে এই এই ধর্ম মেনে চলে, এখন তুমি উপাদানকে খুঁজে বের করো। এভাবে যদি একটা ধর্মের মাধ্যমে সেট প্রকাশ করা হয় সেটাকে বলা হয় গঠন পদ্ধতি। আমরা একটু বইয়ের কথা যদি পড়ি, যে এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, দেখছো আগেরটাতে কি সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, আর এখানে উল্লেখ করে দিবে না। উপাদানগুলা নির্ধারণের জন্য একটা সাধারণ ধর্ম উল্লেখ থাকবে। তোমাকে একটা ধর্ম দিয়ে এখন বলবে যে খুঁজো এখন। যেমন হচ্ছে গঠন পদ্ধতিকে এইভাবে প্রকাশ করা হয়। ফার্স্টে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়, ঠিক আছে? কি করা হয়, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর দেখো এখানে কিছু কথা আছে, এখানে এক্স দেওয়া। এক্স কেন দিয়ে দিছে? ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা কিন্তু উপাদানগুলোকে চিনি না, এখনো চিনি, আমাকে তো খুঁজতে হবে। তো এই উপাদানগুলা এনিথিং হইতে পারে, ইট ক্যান বি এনিথিং, যে কোনো কিছু। যখন গণিতে যে কোনো কিছু হইতে পারে, যখন গণিতে যে কোনো কিছুই হইতে পারে, তখন আমরা কিন্তু চলক দিয়ে প্রকাশ করি, যে ধরি এক্স।
কথার কথা আমার সেটের উপাদানগুলো হচ্ছে 2 4 6 8। এখানে তো আমি নির্দিষ্টভাবে দিয়ে দিলাম, বাট আমি তোমাকে এখানে নির্দিষ্টভাবে দিয়ে দিই নাই। আমি বলছি যে এখানে কি কি হয় তুমি খুঁজে বের করো। তো তখন তুমি চিন্তা করো, আচ্ছা এখানে কি হতে পারে, ধরলাম এখানে এক্স, তাহলে এটা এভাবে লিখতে পারো, এটা x1, এটা x2, এটা 3 নাম্বার এক্স, তাহলে জানি না। বুঝে গেছে? তো এই উপাদানগুলা এভাবে লেখা হয় যে এই সেটের উপাদানগুলা হইতে পারে এক্স। বুঝে গেছে? আর এখানে দেখো এই যে এই ডট ডট দেখতেছো না, যেটাকে আমরা কি বলি বলতো, এই চিহ্নের নাম কি? ফার্স্ট দ্যাট ইংলিশটা হচ্ছে সাজ দ্যাট, বাংলা জানো আচ্ছা ঠিক আছে, চিহ্নের নামটা বলো নাই। এটা দিয়ে বোঝায় কি জানো, এটা দিয়ে বোঝায় হচ্ছে যেন। হুম, বাংলা ভাষায় যে যেন কথাটা আমরা ইউজ করি, তো আমরা এভাবে লিখবো যে এই সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে এক্স, যেন এক্স হচ্ছে স্বাভাবিক বেজোড় সংখ্যা। দেখছো এই যে এটা ফার্স্টে এটা দিয়ে চলক বুঝাচ্ছে, মানে প্রত্যেকটা উপাদান যেন প্রত্যেকটা উপাদান হয়। এ দেখো এটা একটা ধর্ম লেখা। দেখো তো এখান থেকে আমরা এই সেটটাকে খুঁজে পাই কিনা। দেখো সেটের নাম লিখলাম, এই যে নাম লিখলাম, এখন উপাদান লিখবো। এই যে উপাদানগুলা যেন স্বাভাবিক বেজোড় সংখ্যা। তোমরা বলো তো স্বাভাবিক সংখ্যা কি হয়? ওয়ান, ওয়ান থেকেই তো স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয়, তাই না? জিরো থেকে না, কিন্তু স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তো 1 2 3 4 এভাবে চলতে থাকে। এর মধ্যে হচ্ছে কিছু বেজোড়, কিছু জোড়। তা আমরা তো জানি যে 1 3 5 এগুলো হচ্ছে বেজোড়। তো স্বাভাবিক সংখ্যা থেকে বেজোড় গুলো নিলেই সেটাই কি স্বাভাবিক বেজোড় সংখ্যা। তো দেখো এক্স এর প্রত্যেকটা উপাদান হবে স্বাভাবিক বেজোড় সংখ্যা। তার মানে 1 3 5 7 9 ডট ডট ডট, মানে আরো আছে আমরা লিখলাম না। দেখো এই যে এটা হচ্ছে গঠন পদ্ধতি। আর এই পদ্ধতির নাম কি, যেটা এখন আমি লিখলাম বলতো? তালিকা পদ্ধতি, সেট গঠন হ্যাঁ, এখানে পদ্ধতি। প্রত্যেকটা উপাদানকে যেহেতু আমি লিখে ফেললাম, তখন এটা হয়ে যায় তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। দেখো হ্যাঁ, ভাইয়া নেটটা অনেক এখানে ডিস্টার্ব ধরো এই করতেছে। যেখানে কি লিখছে যে এক্স, আমার প্রত্যেকটা উপাদান হচ্ছে এক্স, যেন নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এখন দেখো তোমাদের ক্লাসে ধরো 100 জন স্টুডেন্ট আছে, তো 100 জন স্টুডেন্ট থেকে 5 জনকে নিয়ে আমি একটা দল গঠন করব। তো এই 5 জনের যে সেট, কোন 5 জন আমাকে এখন খুঁজতে হবে না, কারণ এখানে একটা ধর্মের মাধ্যমে এখন পেয়ে যাব। সরাসরি নাম লেখে নাই যে অমুক তমুক হেন তেন, এখানে লিখে দিচ্ছে যে প্রথম 5 জন শিক্ষার্থী। তার মানে আমি যে রোল 1 রোল 2 রোল 3 4 5 কে নিয়ে বি সেটটা বানাই ফেলতে পারবো। দেখছো আমাকে কিন্তু স্পেসিফিক ভাবে প্রত্যেকটা উপাদানের নাম লিখে দেয় নাই, বাট একটা ধর্ম লিখে দিচ্ছে। এভাবে ধর্ম আকারে প্রকাশ করাই হচ্ছে গঠন পদ্ধতি। বুঝা গেছে? জি ভাইয়া। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আজকে এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বানানো। এই যে আমি অলরেডি করে ফেলছি, যে গঠন থেকে এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আবার তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি বানানো। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রথম দিককার কাজ। যেমন তোমাদের বইয়ের উদাহরণ 1 যদি খেয়াল করো, ফার্স্টে বুঝো এখানে এই সেটটা যে দেওয়া, হ্যাঁ এই যে এই সেটটা যে দেওয়া, এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। তালিকা হ্যাঁ, কারণ প্রত্যেকটা উপাদান কি নির্দিষ্ট। এখন এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। গঠন পদ্ধতি মানে একটা ধর্মের মাধ্যমে প্রকাশ করতে হবে। জি ভাই। আচ্ছা এখন তাহলে এটা সলিউশন যদি লিখি, ডাইরেক্ট লিখতে পারো, সমস্যা নাই। এ সেট, এর জন্য নাম তো এ সেটই। তো আমার এই যে এগুলাকে একটা উপাদান, তাই না? একটা উপাদান, এই উপাদানগুলোকে আমি এক্স দিয়ে প্রকাশ করব, যে প্রত্যেকটা উপাদান হচ্ছে এক্স। যেন যেন এই এক্স হচ্ছে কি বলা যেতে পারে? দেখো তো 7 14 21 28 এদেরকে আমরা কি বলতে পারি বলতো? কি বলা যায়? সাতের গুণিতক। আর কেউ কি বলা যেতে পারে? আর কেউ কিছু বলবা? ভাইয়া সাতের গুণিতক কি? আচ্ছা 7 গুণিতক। অন্য কেউ কিছু বলবা নাকি? এটা সহমত হলে বলতে পারো ভাই, এটাই 7 গুণিতক। বলো, কয়জন ক্লাস করতেছো তোমরা? 15 14 আমি বাদে। কি 7 গুণিতকই নিব? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, গণিতক বললে তোমরা কিন্তু এটার নামটা পড়া শুরু করবা। তো এখানে আমরা যদি দেখি 7 14 21 28, এটা তো হচ্ছে আমাদের 7 নামটা মনে পড়তেছে, তাই না? তো আমরা এটাই লিখে দিব যে যেন এক্স কি বলতো, এখানে কমা দিলাম, সে 7 গুণিতক, 7 গুণিতক। আচ্ছা এখানে কি ক্লোজ করে দিব?
না না আচ্ছা কেন না, ভাইয়া। কেন ক্লোজ করব না, মানে সেকেন্ড প্যাকেট দিব না কেন? বল। এখানে ভাই 28 অব্দি যেতে হবে, 28 এর বেশি যাওয়া যাবে হ্যাঁ না। দেখো আমি যদি এটা এখানে ক্লোজ করে দিই, তো আমি তো এটা দেখে দেখে এটা লিখতেছি, তো যদি তোমার কাছে এটা দেওয়া থাকতো তাহলে তুমি যদি জাস্ট 7 এর গুণিতক লিখতা, তুমি কিন্তু যে 7, যে নামটা পড়ে 7, 14, 21, 28, 35 আরো লিখতে থাকবা। বাট আমার কি 28 এর পরে আর আছে? 28 এর পরে কিন্তু নাই। তো এই কথাটাও লিখে দিতে হবে যে আমার কতটুকু নিতে হবে, তাই না? এই কথাটাও লিখে দিতে হবে। তো আমরা কিভাবে লিখতে পারি? এটা অনেক অনেক ভাবে লিখতে পারে। যেমন আমি এখানে লিখে দিতে পারি এবং, বুঝলাম আমার প্রত্যেকটা উপাদান হচ্ছে 7 এর গুণিতক, এবং কেমন, এবং আমরা বলতে পারি যে আমাদের এই প্রত্যেকটা উপাদান এই যে এক্স, হ্যাঁ, এটা কত পর্যন্ত হবে? 28, তাই না? আমরা এভাবে লিখতে পারি যে 28 পর্যন্ত। ভাইয়া এই জায়গাটা ঠিক আছে, বুঝলাম না। বুঝে গেছে? 28 পর্যন্ত। এটা কিন্তু এই 28 পর্যন্ত না লিখে এটা কেউ যদি চাও এটাও লিখতে পারো যে 35 এর আগ মুহূর্ত পর্যন্ত, ভাইয়া যে আমার যেটা আবার ওই লেখো। জায়গাটা বুঝলাম না। আবার বলো। আমার আবার ওই জায়গাটা বুঝলাম না, ওই যে 28 আর 25টা যে লিখছেন। আচ্ছা দেখো এখানে আমি যদি শুধু 7 এর গুণিতকটুকু লিখতাম, হ্যাঁ, জি তাহলে তো দেখো তুমি 7 এর গুণিতক দিয়ে কি বুঝাচ্ছ? 7, 14, 21, 28, 35, 42, 49, তাই না? 56। জি ভাইয়া। বাট আমার তো সব নাই, আমার আছে 28 পর্যন্ত। তো এই জি জন্য ভাইয়া। দেখো আমার প্রত্যেকটা উপাদান এক্স, এই এক্স হচ্ছে 7 এর গুণিতক এবং এক্স এর মান হচ্ছে 28 এর আগ মুহূর্ত পর্যন্ত। এই যে এখানে এটাকে বলা হয় লেস অর ইকুয়াল, মানে 28 এর সমান বা ছোট। তুমি এটাও দিতে পারো, কেউ যদি চাও এটাও দিতে পারো যে 35 এর আগ মুহূর্ত, কারণ 28 এর পরবর্তী 7 এর গুণিতক কত? 35 না? যে 35 ভাইয়া। এর আগ মুহূর্ত পর্যন্ত। তুমি এটাও দিতে পারো, এটাও দিতে পারো, তুমি চাইলে এখানে 30ও দিতে পারো, বাট এমন কোনো শর্ত দিও না যেটা 28 ক্রস করে ফেলে। জি বুঝছি ওকে, ভাইয়া। ওকে। এটি। তাহলে এখন দেখো তো তুমি একটু মিলাও যে তুমি যা লিখছো এটার সাথে এটা ম্যাচ হয় কিনা। দেখো তো 7 এর গুণিতক, দেখি 7 এর গুণিতক 7, 14, 21, 28। দেখো আমি লিখে দিচ্ছি 28 পর্যন্ত, দেখো 28ই থেমে গেলাম। তাহলে জি এটাই ভাইয়া। হচ্ছে গঠন থেকে, সরি তালিকা থেকে গঠন পদ্ধতি। আমরা একটা আচ্ছা। ধর্মের মাধ্যমে লিখলাম। আচ্ছা এখন উদাহরণ 2 এ দেখো, উদাহরণ 2 এ বলা আছে যে বি নামে একটা সেট আছে, ওই সেটের উপর, এটা কোন পদ্ধতি আগে এটা আমাকে বলো। গঠন পদ্ধতি ভাইয়া। গঠন পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, এখানে কারণ প্রত্যেকটা উপাদানকে সুনির্দিষ্ট ভাবে দেওয়া না, একটা ধর্মের মাধ্যমে দেওয়া। জি ভাইয়া। তো এটা আমার কি, আমার উপাদানগুলা কি হবে বলতো? 28 এর গুণনীয়ক। তোমরা গুণনীয়ক বের করতে পারো? গুণনীয়ক বের করতে পারো? গুণিতক বললে তো নামটা পড়া শুরু করবা, গুণনীয়ক, গুণনীয়ক হচ্ছে এই যে 28 না, এটাকে তুমি লিখবা যে কার কার গুণ, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল আকারে লেখা যায় কিনা। জি, জি, জি। যেমন আমি কিন্তু 28 দিয়ে লিখতে পারি, মানে 1 × 28, একও একটা পূর্ণ সংখ্যা, 28 একটা পূর্ণ সংখ্যা। আর 2 দিয়ে লেখা 14 যায়? জি 14। হ্যাঁ 2 জি দিয়ে ভাইয়া। লেখা যায়। 3 দিয়ে লেখা চার, যায়? না ভাইয়া। 3 দিয়ে মনে হয় যায় না, তাই না? 4 দিয়ে লেখা না। যায়? জি 4, 7, 7, 28। 4, 7, 28 না? জি হ্যাঁ। আচ্ছা 6 দিয়ে লেখা যায়? না ভাইয়া, না যায় না। সব হয় না স্যার। 6, এরপর কি 7 দিয়ে যাবে? বাট দেখো 7 তো অলরেডি চলে আসছে, তাই না? এরপর 7 করে 14 দিয়ে যাবে, চলে আসছে, এরপর 28 দিয়ে যাবে, তাহলে এটাই গুণনীয়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 28 এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে, গুণনীয়ক সমূহ। আচ্ছা তোমরা কিন্তু এখানে ডট ডট দিবা, মানে আমি দেখি অনেকেই তোমরা ইকুয়াল দাও, যখন তুমি একটা ডিজিট লিখবা বা অঙ্ক লিখবা, সংখ্যা লিখবা, তখন ইকুয়াল দিবা, বাট আমি তো এখানে অনেকগুলা লিখবো, তো এই জন্য এখানে ডট ডট, ঠিক আছে। কে কে গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 7, 14 আর 28। তা আমাকে কি এখানে সবগুলা গুণনীয়ক নিতে বলছে? দেখো তো কোনো শর্ত দিয়ে দিচ্ছে যে ওর থেকে ছোট হবে, ওর থেকে একটু মধ্যে হবে? কোনো শর্ত না নাই, ভাইয়া। শর্ত নাই দেখে সবগুলা নিয়ে নিব। যে সুতরাং জি। আমার যে বি সেটটা সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 4, 7, 14, 28 শেষ। তাহলে এই হচ্ছে গঠন থেকে, এই হচ্ছে গিয়ে ওর তালিকা পদ্ধতি। এতটুকু কি কারো কঠিন লাগছে? না ভাইয়া। জি না ভাইয়া। আচ্ছা
সমস্যা হলে কিন্তু বলবা, হ্যাঁ। চলো জি এবার ভাইয়া। একটু একটু অন্যরকম, মানে একটু বড় দিকে আগাই। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর জন্য ইম্পর্টেন্ট। আমি একটু আমার গেটটা আটকে দিই নি। হ্যাঁ, চলে আসছি। হ্যাঁ, চলে আসছি। দেখো তো এইখানে দেখো এটা কোন পদ্ধতিতে আছে বলো তো? এটা গঠন পদ্ধতি। হ্যাঁ, তো গঠন পদ্ধতি থেকে আমাকে নিতে হবে তালিকা পদ্ধতিতে। তো জি এখন ভাইয়া। আমার যে তালিকা পদ্ধতির প্রত্যেকটা উপাদান, এই উপাদানগুলো যদি এক্স হয়, যেন এক্স হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো আমাকে বলো তো? এই বলো, ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 আচ্ছা আচ্ছা, সরি, আমি একটু মিউট করে দিছিলাম, আবার আবার আনমিউট করে আবার বলো। 1 2 3 4 এগুলা, তাই না? জি 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 ভাইয়া। 1 2 3 4 এগুলা। তো আমি 1 2 3 4 লিখতে যাই, বাট এখানে একটা কিন্তু কাহিনী আছে যে এক্স স্কয়ার হবে কি, মানে আমার প্রত্যেকটা উপাদানের বর্গ হবে 18 থেকে ছোট, ছোট ঠিক আছে? তো আমরা তো বুঝলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝবো 1 2 3, হ্যাঁ, 4 5 6। তো এটা আমার উপাদান, মানে এই যে এক্স হইতে পারে, 2 আমার এক্স হইতে পারে উপাদান আর কি, 3 হচ্ছে আমার উপাদান হইতে পারে এক্স, 4 হচ্ছে আমার উপাদান হইতে পারে। বাট যাই হোক না কেন আমার উপাদানের বর্গ যেন হয় 18 ছোট। তো আমরা তাহলে এটা যদি সলিউশন করার চিন্তা করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ, যে এক্স যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, হ্যাঁ, এক্স ইকুয়াল টু যদি আমি 1 ধরি, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 দিয়ে স্টার্ট করলাম, তো 1 হইতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আমার একটা 1 হইতে পারে। এখন তুমি একটু এই যে এটাকে একটু টেস্ট করে দেখো যে এটা মিলে কিনা। যদি এখানে লিখলাম হলে, যদি এক্স ইকুয়াল টু 1 হয়, তাহলে দেখো তো এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু যদি 1 হয়, এক্স স্কোয়ারের ভ্যালু আসবে 1 স্কোয়ার মানে 1। জি ভাইয়া। আচ্ছা, দেখো তো এটা কি আমার এই শর্তের সাথে যায়? 18 ছোট আসছে, ছোট জি আসছে না? এই যে জি জি তাহলে হ্যাঁ, এটা কিন্তু আমি সহমত হলাম, 18 ছোট। আচ্ছা, যদি এক্স এর ভ্যালু 1 এর পর এখন যদি 2 হয়, যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 এর পর 2 হয়, তাহলে তাহলে এক্স স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত? 4। আচ্ছা, 4 কি 18 ছোট আসছে? জি 4 কিন্তু 18 ছোট, তার মানে এই শর্তকে মেনটেন করতেছে, মানে তাহলে 1 সিলেক্ট হইলো, 2 ও সিলেক্ট হইলো। আচ্ছা, যদি x ইকুয়াল টু 3 হয়, x ইকুয়াল টু 3 হয়, তাহলে x স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার মানে হচ্ছে 9। 9 কে 18 ছোট আসছে না? আমার জি জানার ভাইয়া। মধ্যে তো 18 ছোটই আসছে, জি ভাইয়া। তাহলে 3 ও সিলেক্ট হইলো। আচ্ছা, যদি x ইকুয়াল টু 4 হয়, তাহলে x স্কয়ার মানে হচ্ছে 4 এর স্কয়ার মানে হচ্ছে কত? 16। আমি তো জানি 18 থেকে 16 ছোটই, জি তাই না? জি এটাও সিলেক্ট ভাইয়া। হইলো। আচ্ছা, যদি x ইকুয়াল টু 5 হয়, তাহলে x স্কয়ার মানে হচ্ছে 5 এর স্কয়ার কত হয়ে যায়? 25 25। এটা তো 18 থেকে ছোট আসে নাই, এই যে 18 ছোট কি আসছে? না ভাইয়া আসে নাই, তাহলে এখানে এই যে দাগ কেটে দিবা যে আসে নাই। হ্যাঁ, কেউ চাইলে এটাও দিতে পারো, 25 গ্রেটার দেন 18, এটাও দিতে পারো, সমস্যা নাই। বাট আমরা যেহেতু ছোট খুঁজতেছি, হ্যাঁ, এই যে বলছি হ্যাঁ ছোট আসছে, ছোট আসছে, ছোট আসছে, ছোট আসছে, ছোট আসে নাই, তুমি চাইলে বলতে পারো ছোট আসছে, ছোট আসছে, ছোট আসছে, ছোট আসছে, বড় আসছে, কোনো সমস্যা নাই, ভুল না, ঠিক আছে? খালি এই কাজ করে দিও না যে 25 লেস দেন 18, এটা করলে ভুল, ঠিক আছে? এতটুকু তো বড় তো তোমরা হইছই। জি তো দেখো 5 যখন নিলাম, 5 এর বর্গ করলাম, ওইটা 18 হচ্ছে বড় আসছে। তাহলে এখন দেখো 6 নিলে তো বর্গ করলে আরো বড় আসবে, 7 নিলে বর্গ করলে আরো বড় আসবে, তা নেওয়া জি যাবে না। তো সিলেক্ট হচ্ছে কে কে, দেখো তো, এই যে 1 এর 2 উপর 3 পর্যন্ত, অর্থাৎ 4 3 2 1, মানে 1 2 3 4। তাহলে 4 আমরা লিখতে পারি যে সুতরাং নিচে লিখবা তোমরা আমার যে সি সেট,
এটা হচ্ছে 1 2 3 আর 4। 4 ঠিক আছে, জি ভাইয়া। তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি। হ্যাঁ, দেখো যদি সি সেটটা এটা হয়তো 1 2 3 4 হইতো, 1 2 3 4 হইতো। এখন আমি বললাম যে তালিকা থেকে গঠন পদ্ধতিতে বানাও, তোমরা কি কেউ এভাবে কঠিন ভাবে লিখতা যে ধনাত্মক পূর্ণ সংখ্যা x² <18 এভাবে লিখতা, নাকি জি না। এভাবে লিখতা যে জি সি না ভাইয়া। সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে x, যেন x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 কি স্বাভাবিক সংখ্যা না? জি জি ভাইয়া। স্বাভাবিক সংখ্যা, এবং ধরো যে 4 পর্যন্ত বা 5 এর ছোট, এভাবে লিখলেও কিন্তু হয়। তো তোমরা কিন্তু এরকম গঠন পদ্ধতিতে ভাইবো না যে ভাইয়া গাইডে দেখছিলাম এমন, বইয়ের উত্তরে দেখতেছি এমন, অমুক ভাইয়া শিখাইছে এমন। তুমি খালি দেখবা যেই ধর্মটাই লিখছে ওইটা দিয়ে এগুলা আসতেছে কিনা, আসলেই কারেক্ট। ঠিক আছে, জি ভাইয়া। যেমন এটার গঠন পদ্ধতি এইটা, আবার দেখো এটার গঠন পদ্ধতি কিন্তু এইটাও সম্ভব। বাট দেখো আমাকে যদি পরীক্ষা হলে লিখতে দিত যে গঠন পদ্ধতিটা লেখো, তোমাদের কথা বাদ দিয়ে আমি নিজেই এই পদ্ধতিতে লিখবো না, মানে এত কমপ্লেক্স করতে যাব না যে ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরি এটার বর্গ 18 থেকে ছোট। ঠিক আছে, তো এগুলা নিয়ে তোমরা প্যারা খাও না, গঠন পদ্ধতি এগুলা বিভিন্ন ধর্ম দিয়েই লেখা যায়। ওকে, বাট ঠিকটা লিখতে হবে। এটা শেষ না, এটা আছে কিন্তু এখানে শেষ, আমি এটা এমনি লিখছি। এই দেখো তোমাদের বইয়ে কাজ আছে, কাজ, তোমাদের বইয়ের কাজ যেটা, এই কাজটা হচ্ছে আগে হচ্ছে আমরা খ নাম্বারটা করব, কারণ মাত্র এটা করলাম তো, খ নাম্বারটা করব। ঠিক আছে, জি ভাইয়া। এখানে কি তোমাদের বইয়ের কাজ, এখানে y3, এটা কিউব হবে, কিউব। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় করতে হবে, দাঁড়াও একটু ঠান্ডা মাথায় করবা। ঠিক আছে, খ নাম্বারটা কেন ঠান্ডা মাথায় বলতেছি, কারণ আছে। দেখো খ নাম্বারটা যদি আমি করতে যাই আগে, তোমাদের বইয়ের কাজ যে y হচ্ছে কি বলতো, কি লেখা, পূর্ণ সংখ্যা। তোমরা কি পূর্ণ সংখ্যা চিনো? একটু আগে ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এটা কি লিখছে, এটা লিখছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় তোমার 0 থেকে শুরু করে +-1 +-2 +-3 +-4, এভাবে কি হয় বলতো, চলতেই থাকবে। এটাকে অনেকে এভাবেও লেখো যে ডট 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 -4 -3 -2 -1 0 1 2 3 4, যে যেভাবে লেখো ঠিক, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাটাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। তো আমাদের এই কাজে, বইয়ের যে কাজটা এখন আমরা করব, এখানে কিন্তু ধনাত্মক নাই, এখানে বলছে পূর্ণ সংখ্যা। যেহেতু শুধু পূর্ণ সংখ্যা বলছে, তার মানে আমরা কিন্তু বিবেচনায় 0 কেও আনবো, প্লাস মাইনাস দুইটা করেই চিন্তা করতে থাকবো। ঠিক আছে, বইয়ের উদাহরণটাতে তো সহজ ছিল, ধনাত্মক বলে দেওয়াতে আমি কিন্তু 0 মাইনাস এর দিকে যাই নাই। বাট বইয়ের কাজে কিন্তু পূর্ণ সংখ্যা বলছে, তো 0 কিন্তু বিবেচনায় আসবে, মাইনাস গুলোও বিবেচনায় আসবে। আচ্ছা, প্যারা নেই। এখন বলতেছে y³ করলে আসবে 18 সমান বা ছোট। কি করলে, y কে কিউব করলে, মানে এবার আবার তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো বলছেন x হয়, এখানে y, তোমরা কি চলক হিসেবে কি y ধরে অঙ্ক করছো না, যে ধরি y হচ্ছে একটা মান, z ধরেও করা যায়, সমস্যা নেই, p q যা ইচ্ছা ধরা যায়। তো এখানে y দিচ্ছে, আর প্রত্যেকটা উপাদান যেহেতু y, তো উপাদানের বর্গ মানে y এর কিউব 18 ছোট আসবে বা সমান, বড় হওয়া যাবে না। ওকে, তো যেহেতু পূর্ণ সংখ্যা লিখছে, তাহলে আমরা লিখি যে y পূর্ণ সংখ্যা, যেহেতু বা পূর্ণ সংখ্যা লেখো ইচ্ছা মতো, সমস্যা নাই, যেহেতু, হ্যাঁ, তাহলে y ইকুয়ালস টু 0 ধরবো আগে। ঠিক আছে, মানে আগে নেগেটিভ পার্টটা বাদ দিয়ে দিই, সরি মাঝখানে যে আসে 0 সেটা বাদ দিয়ে দিই। 0 হলে আমি একটু পূর্ণ সংখ্যা তোমাদের জন্য এখানে লিখে দিই যে 0 +-1 +-2 +-3 ডট ডট ডট। তো দেখো যদি 0 হয়, তাহলে 0 হলে আমাকে কি করতে হবে, y³ মানে হচ্ছে 0 কিউব। 0 কিউব করলে কত আসে, 0 তাই না? 0 উপর যতই পাওয়ার দাও 0 আসবে। এটা কি 18 ছোট আসছে বা সমান?
অ্যাটলিস্ট তো মানে বড় তো আর হয় নাই, তাহলেই হবে। তার মানে কিন্তু এটা সিলেক্ট হয়েছে, 0 কিন্তু সিলেক্ট হয়, এই শর্তকে মেনে চলে। আচ্ছা, এরপর দেখো আমি এখন দুইটা করে নিয়ে কাজ করব। দেখো প্লাস মাইনাস 1 হলে, হ্যাঁ, y ইকুয়াল টু কি লিখবো, প্লাস মাইনাস 1 হলে। তো দেখো এখানে আমি কয়টা সংখ্যা বলতেছি, দুইটা, প্লাস 1ও হইতে পারে মাইনাস 1ও হইতে পারে। তো দেখি যে y ইকুয়াল টু শুধু 1 হলে তাহলে y কিউব কত। এখানে এই ঠান্ডা মাথায় ফোকাস রাখো, এখানে হ্যাঁ একটু ফোকাস রাখো। এটা কি 18 ছোট আসছে না? জি। আবার যদি মাইনাস 1 হয় y কিউব, তার মানে দেখো মাইনাসের উপর কিউব। আচ্ছা তোমরা কি জানো যে মাইনাসের উপর যদি পাওয়ার বেজোড় হয় মাইনাসটা থেকে যায়? জি 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 ভাইয়া। তাহলে এটা হচ্ছে মাইনাস 1। মাইনাস 1 কি 18 ছোট না? জি। জি ভাইয়া। তার মানে এটা সিলেক্ট হলো, প্লাস মাইনাস 1 দুইটাই সিলেক্ট। বুঝতে পারছো? প্লাস মাইনাস 1 দুইটাই জি ভাই। সিলেক্ট। এরপরে আমি যাব কিসে বলো তো? এরপরে যাব হচ্ছে আমি এইখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে, এখন এখানে আবার দুইটা, যে y ইকুয়াল টু প্লাস 2 হয় যদি বা হলে সমস্যা নেই। তা আমাকে কি করতে হচ্ছে, কিউব করতে হচ্ছে। আচ্ছা y কিউব মানে 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, এটা তো আমার 18 ছোট, সিলেক্ট হয়েছে। আর যদি মাইনাস 2 নিতাম, এটা যদি মাইনাস 2 হয় যদি, তো y এর কিউব, তার মানে বলো তো মাইনাস 2 এর কিউব, মাইনাস কি থেকে যাবে, আর 2 কিউবের ভ্যালু কত, 8, মাইনাস 8, তাই না? 18 হচ্ছে ছোট। ওকে, দেখো আমার মেইনলি টার্গেট হচ্ছে আমার সংখ্যাটা যেটা আসবে কিউব করে ওইটা যেন 18 কে ক্রস না করে, তাই না? 18 কে যেন ক্রস না করে। দেখো আমাদের যে ধনাত্মক পার্টগুলো সেগুলো কিন্তু বড় হচ্ছে, খেয়াল করছো? 1 আসছে, এরপর 2 কে কিউব করে 8 আসছে। তোমরা দেখো তো y, এখন যদি আমি এই যে এটাকে নেই, প্লাস মাইনাস 3 কে নেই, প্লাস মাইনাস 3 হলে এখানে তো দুইটা, প্লাস 3 হয় যদি, তাহলে এখন বলো তো কিউব করো। 27। হ্যাঁ 3 কিউব, তোমরা ক্যালকুলেটরে যারা পারো না তাও দেখো, হ্যাঁ তোমার যদি মনে রাখা ভালো 3 কিউব হচ্ছে 27, আর না হলে ক্যালকুলেটর নিয়ে এই যে 3 এর উপর এই যে পাওয়ার দিয়ে 3 দিবা, 27। এইটা কি 18 ছোট আসছে? না ভাইয়া বড়। আসে নাই। বাট মাইনাস 3 টা y কিউব মানে মাইনাস 3 এর কিউব, মাইনাস তো থেকেই যাবে, আর 3 কিউব কত দেখলাম, 27। মাইনাসটা কি 18 ছোট আসছে? না ভাইয়া। এই না বলছো কে? দেখো সংখ্যা তো বড় হচ্ছে তাই না, কিউব করব, এরপর তো 4 এ যাব, ধনাত্মক সংখ্যা বড় হয়ে যাচ্ছে 18 হচ্ছে, বা ঋণাত্মক সংখ্যা বড় হচ্ছে। বাট দেখো তুমি বলো মাইনাস 5 বড় নাকি মাইনাস 125 বড়, কে বড় বলো তো? -5। হ্যাঁ মাইনাস 5 বড়, মানে এই নেগেটিভ সংখ্যা বড় হওয়া মানে তো ছোট হওয়া। তো জি। নেগেটিভ 8 ছিল, সমস্যা নাই। 27 এসে আমার সমস্যা হয়েছে ঠিকই, বাট বলো মাইনাস 27 আমার সমস্যা নাই, কারণ 18 থেকে ছোট। তার মানে একটু দেখো আমরা প্রেডিক্ট করি। দেখো আমি যদি এখন y ইকুয়াল টু 4 নেই, ধনাত্মকটা, হ্যাঁ, যে y ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 4 নেই, তো এটা দিয়ে একটা প্লাস 4 বোঝায় আর একটা মাইনাস 4 বোঝায়। আসলে আমার মাইনাসের সমস্যা হবে না, সমস্যা করবে কি 4 এর কিউব 64, 18 হচ্ছে বড়, আর মাইনাস 4 এর কিউব চলে আসবে মাইনাস 64। বিষয়টা হচ্ছে মাইনাস আমার আসলে কোনো সমস্যা নেই, কারণ 18 থেকে ডেফিনিটলি ছোট। একটা ঋণাত্মক সংখ্যা অবশ্যই ধনাত্মক সংখ্যা থেকে ছোট, 18 তো ধনাত্মক সংখ্যা। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি আমাদের আগানো যাবে না, হ্যাঁ আমাদের আগানো যাবে না। 3 এর পর মানে 3 এর ধনাত্মক সংখ্যাই সিলেক্ট হয় নাই, হ্যাঁ 3 এর ধনাত্মক সংখ্যাই সিলেক্ট হয় নাই, তার মানে বাট 3 এর ঋণাত্মক সিলেক্ট হইছে, 3 এর ঋণাত্মক সিলেক্ট হচ্ছে। তো দেখো আমার 0 সিলেক্ট হচ্ছে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 সব সিলেক্ট হচ্ছে, আর বাকি সব ক্ষেত্রে এখন নেগেটিভ সিলেক্ট হবে, তাই না? -3 -4 -5 -6। তার মানে আমরা যদি সাজাই তাহলে সিলেক্ট হচ্ছে এভাবে, যে কোনো নেগেটিভ সংখ্যা সিলেক্ট হবে। আমি এক্সাম্পল হিসেবে দেখালাম -4, এই যে ডট ডট, -4 -3 -2 -1 0, এই যে ধনাত্মক হিসেবে 1 আর 2 পর্যন্তই, আর না।
মানে নেগেটিভ সব সিলেক্ট হবে একদম 0 পর্যন্ত, 1 আর 2 এ যে আটকে যাবে। এইটুকু বুঝছো কিনা? আমি এখন সুন্দর করে সাজায় লিখবো, ঠিক আছে? যে সুতরাং y ইকুয়ালস টু এই যে ডট 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 -4 -3 -2 সব নেগেটিভ চলবে, আমার কোনো সমস্যা নাই। নেগেটিভ বড় হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, -1 0 1 আর 2, 3 এর পরে আটকাই গেছে ধনাত্মক, তো ধনাত্মক 4 5 এ আটকে যাবে। বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছো? যাক, জি। বুঝতে পারলে তোমাদের সাথে আমি করব, বাট তোমাদেরকে এখন আমি একটা কাজ দিতে চাই। এটা কি এখানে না? কাজটা হচ্ছে গিয়ে দেখি তোমরা খ নাম্বারটা, এই যে অনুশীলনী 2.1 এর লেখো, অনুশীলনী 2.1 এর 1 এর খ করবা। এই যে এখানে কিছু প্রতীক আছে, যে n দিয়ে কি বোঝায় বলতে পারো? x belongs n মানে স্বাভাবিক সংখ্যা, x belongs to z মানে কি বলতো? z মানে কি বোঝায়? তোমরা কি জানো z দিয়ে কি বোঝায়? জেড দিয়ে এই যে এটা আসলে লেখার নিয়ম এভাবে, এটা দিয়ে বোঝায় সকল স্বাভাবিক সংখ্যা। মানে এই যে এগুলা 1 2 3 4 5 ডট 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 ডট। জেড হচ্ছে এভাবে লেখা হয়, এই যে দুইটা দাগ কিন্তু মাঝখানে, জেড এটা মানে দিয়ে পূর্ণ বোঝায় সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা। হ্যাঁ, জেড দিয়ে বোঝায় সকল পূর্ণ সংখ্যা। মানে হচ্ছে গিয়ে এই যে 0 +-1 +-2 +-3 ডট ডট ডট। চলো তোমাদেরকে দিছিলাম, আমি করি তোমাদের সাথে খ নাম্বারটা। হ্যাঁ, এক অনুশীলনী 2.1 এর খ নাম্বারটা। এইটা কি করব? ঠান্ডা মাথায়, ঠিক আছে? ঠান্ডা মাথায়। তো আমি আগে লিখে নিই যে পূর্ণ সংখ্যা যেটা হবে এক্স স্কোয়ার হবে 5 এর থেকে বড়। তোমাদেরকে দিতে চাচ্ছিলাম, দেখি যে জিজ্ঞাসা করলাম পূর্ণ সংখ্যা কি, দেখি তোমরা হা হয়ে আস, সরি জেড কি, দেখি তোমরা কথা বলো না। তা আমার কনফিডেন্স লো হয়ে গেছে তোমাদের উপর। তোমরা করতে থাকো, আমিও করতে থাকি। আচ্ছা, এক্স বিলংস টু জেড। জেড তোমরা কিন্তু এভাবে লিখবা, ডাবল ডাক দিবা মাঝখানে, ঠিক আছে? এক্স স্কোয়ার হচ্ছে 5 এর বড়, এই যে যেন এক্স স্কোয়ার হচ্ছে 5 এর বড়, মানে আমার প্রত্যেকটা উপাদান 5 এর থেকে বড় আসবে, এবং এক্স কিউব আসবে 36 এর থেকে ছোট। ওকে, আচ্ছা, তো এটা সমাধান যেহেতু পূর্ণ সংখ্যা বলেই দিচ্ছে, তাহলে আমি স্টার্ট করব 0 থেকে, যে x = 0 হলে আমরা একটু এখানে লিখে রাখি আমার কে কে হইতে পারে। 0 হইতে পারে +-1 +-2 +-3 +-4, এরপর দেখা যাক। তো x = 0 হলে, 0 হলে এখন কি করতে হবে তোমার? দেখো, x স্কয়ার করতে হবে, x স্কয়ার মানে 0 স্কয়ার মানে কত? 0। দেখো এখানে কিন্তু দুইটা শর্ত, এটা কি খেয়াল করছো তোমরা? এখানে কয়টা শর্ত? দুইটা শর্তই কিন্তু মেনটেন করতে হবে। একটা শর্ত মেনটেন করবে, আরেকটা শর্ত মেনটেন করবে না, তা হবে না, তা হবে না, দুইটাই মেনটেন করতে হবে। আচ্ছা, এক্স স্কয়ার দেখো 0, দেখো 0 কি 5 এর থেকে ছোট বড় আসছে না ছোট আসছে? ছোট আসছে না বড় আসছে? বড় আসছে কি? প্রশ্নে বলছে 5 এর বড় হবে, বাট বড় তো আসে নাই, তো এটা কেটে দাও। আচ্ছা, এটা যেহেতু মিলে নাই, তাহলে কিউব তুমি না করলেও পারো, তাও একটু ফর্মালিটিস মেনটেন করে দেখায় দাও যে এই হচ্ছে 0 কিউব মানে 0। 0 কিন্তু ঠিকই 36 এর বড়, 36 এর চেয়ে কি আসছে? ছোট আসছে। বাট যাই হোক, আমার কি দুইটা শর্ত মেনটেন হইছে বলো তো? এই কথা বলো। হ্যাঁ, বাট আমার দুইটাই হতে হবে। তো আমরা এখানে সাইড নোট দিয়ে দিই যে শর্ত মেনে চলেনি, ঠিক আছে? এটা আমরা সাইড নোট দিয়ে দিলাম। আগের অঙ্কগুলোতেও দিতে পারো তোমরা, বাট এখানে দুইটা তো এর জন্য দিচ্ছি, আগের গুলাতে একটা ছিল।
আচ্ছা, এরপর 0 সিলেক্ট হয় না, এরপর আমি যাব প্লাস মাইনাস 1 এর কাছে। যে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে, এখানে তো দুইটা, মানে দুইবার চেক করতে হবে, মানে x ইকুয়াল টু একবার 1 দিয়ে চেক করতে হবে আর x ইকুয়াল টু মাইনাস 1 দিয়ে চেক করতে হবে। আচ্ছা, x ইকুয়াল টু 1, প্লাস মাইনাস 1 এর মধ্যে আবার প্লাস 1 হলে আমার নিতে হবে x স্কয়ার। x স্কয়ার মানে 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার মানে 1। এটা কি 5 এর বড় আসছে? 5 এর বড় কিন্তু আসে নাই। এরপরও কিউব করে দেখায় দাও, যে কিউব যদি করি, কিউব করলে আসবে হচ্ছে গিয়ে 1 এর কিউব মানে 1। এটা 36 সাথে ছোট আসছে, বাট এইটা যেহেতু মেনটেন হয় নাই, হ্যাঁ 5 এর থেকে বড় আসতে হবে স্কয়ার, বাট স্কয়ার 5 এর বড় আসে নাই, তাহলে লিখবো যে শর্ত মেনে চলে নি। আচ্ছা, -1 দিয়ে যায় কিনা দেখি তো। -1 হলে এক্স স্কয়ার মানে -1 এর স্কয়ার। দেখো তো, মাইনাসের উপর যদি পাওয়ার জোর হয়, হ্যাঁ মাইনাসের উপর যদি পাওয়ার জোর হয়, তাহলে এই মাইনাসটা থাকবে নাকি থাকবে না? মাইনাসটা থাকবে না। হ্যাঁ, মাইনাসটা থাকবে না, এটা হয়ে যাবে শুধু 1। শুধু 1 কি 5 এর ছোট না বড়? 5 এর ছোট। হ্যাঁ, তার মানে আমাকে চাচ্ছিল বড়, তো বড় আসে নাই। এবং এখন কিউব করে দেখা দাও, এক্স কিউব মানে হচ্ছে -1 এর কিউব মানে শুধু 1। এটা 36 হচ্ছে ছোট আসছে, বাট আলটিমেটলি কি শর্ত মেনে চলেনি। যাই হোক, তো 1 এর খেলা শেষ, 1 এর মধ্যে কেউ সিলেক্ট হয় নাই, 0 সিলেক্ট হয় নাই। এই যে এটাও সিলেক্ট হলো না, এটাও সিলেক্ট হলো না। এরপর প্লাস মাইনাস 2 নাও, যে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে, প্লাস মাইনাস 2 এর মধ্যে তো প্লাস 2 মাইনাস 2 দুটেই বোঝায়। প্লাস 2 হলে আবার -2 হলে দুইটাই বোঝায়। প্লাস 2 হলে আমাকে এখন কি করতে হবে? এক্স স্কয়ার। এক্স স্কয়ার মানে কি? এক্স মানে তো 2, 2 এর স্কয়ার তো আসলো 4, লাগবে হচ্ছে 5 এর থেকে বড়। এটা কি 5 এর বড় আসছে? ভাইয়া আমার আসে একটা নাই। কথা ছিল। বলো। ওই এই ক্লাসটা ক্লিয়ার করার কারণে গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, কালকের মধ্যে পেয়ে যাবে, যেদিন হয় আচ্ছা তারপরের দিন ক্লাসগুলো দিয়ে দিই আমি। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে কিউব মিলে নাই, তারপর আমরা কিউবটা করি। ঠিক আছে, কিউব করি। কিউব করলে হবে 2 কিউবের ভ্যালু আসে কত? 8। 8 কিন্তু 36 এর ছোটই, বাট আলটিমেটলি শর্ত মেনে চলেনি, তাই না? যে এটা মিলে নাই, এটা মিলে নাই। এই তুমি কি এই কথা বলে আবার ক্লাস থেকে পালা যাচ্ছ? যে ক্লাস তো রেকর্ড দিয়ে দিবে, আমি চলে যাই? জি না ভাই, আমি আছি, অঙ্ক করতেছি। আচ্ছা আচ্ছা, মজা করছি, চিল। আচ্ছা, এক্স স্কয়ার তার মানে হচ্ছে -2 এর স্কয়ার করলে, মাইনাস তো আমরা জানি স্কয়ার যেহেতু মানে জোর, পাওয়ার জোর হলে মাইনাস থাকে না, শুধু 4 আসবে। শুধু 4 তো এই যে এখনো 5 এর ছোটই, মানে 5 এর বড় আসে নাই। আর কিউব করলে, অর্থাৎ -2 এর কিউব করলে -8। -8 কিন্তু 36 এর ছোট, বাট এই যে এটা মিলে নাই। তোমরা তাহলে বলতে এটা পারো ভাইয়া শর্ত এই অঙ্কে তো কিছুই মিলে না, তাহলে কি আমার কোনো ইয়া নাই? দেখি আমরা আরো দু একটা নেই, আরো দু একটা নেই, আগাই। +-2 এও হইল না, চলো +-3 নেই। কপালটাই। আমাদের আটকাচ্ছে কোথায় বলো তো? আমাদের কিন্তু 36 এর ছোট আসতেছে, বাট আটকাচ্ছি আমরা কোথায়? বর্গ। বর্গ এখনো 5 এর বড় আসেই নাই। জি 3 নিলে কিন্তু 5 এর বড়, 5 এর চেয়ে বড় আসবে না? জি 3 এর স্কয়ার কত? দেখো 9। জি জি এই যে 3 তে কিন্তু মিলবে, 3 তে মিলবে। তো আমরা দেখি, করে দেখি। +-3 হলে, তো +-3 বলতে তো দুইটা, মানে একটা হচ্ছে শুধু 3, একটা হচ্ছে -3। -3। আচ্ছা, তো +3 হলে এই যে এক্স স্কয়ার মানে 3 এর স্কয়ার কত? 9। এই যে এতক্ষণ পরে মনে হয় 5 এর বড় আসছে, 5 এর বড় আসলো। আচ্ছা, এবং এখন কিউব করে দেখি। কিউব কত? এই যে এক্স কত? 3। 3 এর কিউব, 3 এর কিউব করলে কত আসে? একটু আগে করছিলাম আমরা, 27। 27 কি 36 এর ছোট? 36 এর ছোট। অনেকক্ষণ পর মনে হয় আমাদের শর্ত মিললো, তাই না? এটাও মিলছে, এটাও মিলছে। তার মানে আমরা কি +3 কে নিব? +3 কে নিব আমরা? জি হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে শর্ত মেনে চলে। এটা সিলেক্ট।
আচ্ছা এখন -3 হলে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে -3 এর স্কোয়ার। এরকম মাইনাস, আর যেহেতু উপরে পাওয়ার জোর তো মাইনাস তো থেকেই যাবে, তো এটা আসবে 9। 9 তো 5 এর চেয়ে বড়, 9 তো 5 এর চেয়ে বড়। আচ্ছা আসলো, এবং এবার কিউব করে দেখি, কার কিউব? -3 এর কিউব। এই হলো -3 কে কিউব করলে পাবো -27। 27 আর দেখো আমরা তো আগের অঙ্কেও দেখলাম যে একটা নেগেটিভ সংখ্যা তো একটা ধনাত্মক সংখ্যা থেকে ডেফিনেটলি কি আসবে? ছোট আসবে, তাই না? এই যে লেস দেন 36 সত্য মানছে, -3 কি সত্য মানছে না? এটাও মিললো, এটাও মিললো, তাহলে আমরা লিখবো যে শর্ত মেনে চলে। কি মনে হচ্ছে এখন সব মিলে যাবে? 4 5 সব মিলবে? স্যার মাইনাস মিলবে বাট প্লাস আর দেখি কোনটাই মিলবে 4 এ যাই দেখি, +-4 হলে। এবার দেখো আমাদের মেইনলি সমস্যা প্রথম দিকে করতেছিল যে কেউ 5 এর বড় আসতেছিল না বর্গ। এখন কিন্তু যে আমাদের যেহেতু সংখ্যা বড় হয়ে গেছে, ডেফিনেটলি তার বর্গ করলে কি হবে? 5 এর বড়ই আসবে। 3 4 5 6 এদের বর্গ কি 5 এর বড় না? তো মাথায় রেখো আমাদের এতক্ষণ সাপোর্টে ছিল আবার 36 কিন্তু সবগুলোকে সহমত বলতেছিল, জি ভাই সহমত, মানে ছোট সংখ্যা তো কিউব করলে 36 এর ছোট আসতেছিল, কিউব করলে 36 এর ছোট। এখন আমাদের সামনে যেটা আসতে যাচ্ছে, আমরা 3 এর কিউব করলে 27 পেয়েছি, মাইনাসেরটা নাই, দেখো মাইনাস নিয়ে প্যারা নাই, মাইনাসের যত বড়ই হোক 36 এর ছোট আসবে। বাট ধনাত্মক 3 এর কিউব করলে 36 পাইছি। চিন্তা করো তো 4 একটু পর 4 এর কিউব কত হয় বলো তো? 64। এখন কিন্তু এই যে 36 আমাদের সাথে কি বলা যেতে পারে, ঘাটতারামি করবে, মানে এই শর্ত এখন মিলবে না। দেখো যে x = +-4, এখানে তাহলে +4 অথবা -4 দুইটাই বুঝায়। +4 হলে আমাকে x² করা লাগবে, অর্থাৎ 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার কত? 16। এটা তো 5 এর বড় আসছে, এবং কিউব করা লাগবে। কিউব মানে 4 এর কিউব, 4 এর কিউব কত হয়? 64 হয়। 64, এই যে দেখছো মিলে নাই। এখন কি দেখো তো 36 এর ছোট আসতে হবে, এটা কি লেস দেন 36 আসছে? আসে নাই, তাহলে এটা মিলে নাই, এই যে শর্ত মিলে নাই। মাত্র দুইটা মিলে আমি খুশি হয়ে গেছিলাম যে এখন মনে হয় সব মিলে যাবে, দেখো এখনই মিলে নাই, শর্ত মেনে চলেনি। বাট জানো -4 ঠিকই মিলবে, কারণ আমাদের দেখো মাইনাসের বর্গ করলে, হ্যাঁ মাইনাসের বর্গ করলে মাইনাস তো থাকে না, এটা হয়ে যাবে +16। মানে এখন কারো বর্গ কিন্তু 5 এর জন্য আটকাবে না, বর্গ সবসময় 5 এর বড়ই আসবে। আটকাবে 36 এ যদি ছোট হয়ে যায় কিউব, দেখো বাট -4 কে তুমি যদি কিউব করো, হ্যাঁ যে x কিউব মানে -4 কে যদি কিউব করো, এটা আসবে কত? -64। জি ভাইয়া। এটা কিন্তু 36 এর ছোট, শর্ত মেনে চলে, শর্ত মেনে চলে। মেনে চল। একটু ওয়েট করো, এখন তাহলে ঘটনা কি হবে দেখো। ধনাত্মক 4 এ কিউব করলেই তো 36 এর বড় চলে আসবে, ধনাত্মক 5 এ আসবে, ধনাত্মক 6 এও কি 36 দিয়ে আটকাবে। মানে এখন তুমি 4 5 6 ধনাত্মক যাই চিন্তা করবে আটকে যাবে, বাট ধনাত্মক 5 এ কিন্তু আটকাবে না, কারণ দেখো ধনাত্মক 4 এ আটকাইছো তুমি, এখানে আর আটকানোর চান্সই নাই। বর্গ করলে মাইনাস থাকে না, 5 এর বড় আসবে, আর কিউব করলে মাইনাস থাকে, যা 36 এর চেয়ে ডেফিনেটলি ছোট হবে। তার মানে তোমার মাইনাস একটাতেও সমস্যা হবে না, তার মানে তুমি এখন -5 এ আটকাবা না, -6 এ আটকাবা না, -7 এ আটকাবা না, -8 এ আটকাবা না, কোনোটাতেই আটকাবা না। তাহলে আমাদের সিলেক্ট হচ্ছে কে? তাহলে আমরা বলতে পারি আমাদের সিলেক্ট হচ্ছে ডট ডট ডট, ধরো হচ্ছে -7, হ্যাঁ -6 -5, হ্যাঁ দেন +-4 এর মধ্যে কে সিলেক্ট হবে? শুধু -4 মানে -4 হবে, ঠিক আছে। -3 কে সিলেক্ট হচ্ছে, -3 সিলেক্ট হচ্ছে, তাই না? জি ভাইয়া। -3 আবার কিন্তু -2 কিন্তু সিলেক্ট হয় নাই, দেখছো -2 কিন্তু সিলেক্ট হয় নাই, -1 সিলেক্ট হয় নাই, তাহলে এগুলা বাদ। বাট ধনাত্মকের মধ্যে কে সিলেক্ট হয়েছে? শুধু 3, ধনাত্মক 3 কিন্তু সিলেক্ট হয়েছে, তাই না? জি ভাইয়া। ধনাত্মক 3টা সিলেক্ট হয়েছে, এই হচ্ছে তাহলে অ্যান্সার। তোমরা কি বুঝছো অ্যান্সার বের করার প্রসেসটা? জি ভাইয়া। একটু ঠান্ডা মাথায় করবো, আর কিছু না। অনেকে প্যারা খাও যে ভাইয়া বুঝতেছি না, কিউব স্কয়ার, আমি বুঝতে হয়ে গেছি, জাস্ট একটু ঠান্ডা মাথায়। আর এটা লিখে ভাইয়া রাখবা কে সিলেক্ট হচ্ছে কে সিলেক্ট হচ্ছে না। এটা লিখতে ঝামেলা লাগে।
হ্যাঁ আরেকবার ভাইয়া। বুঝাই দেবো এটা, আরেকবার বুঝাই দেবো। ভাইয়া বলো, স্যারটা আরেকবার বলেন। মানে লাস্ট লাইনটা না পুরো অঙ্কটা? পুরো অঙ্কটা একবার বুঝাবো। লাস্ট লাইনটা। আচ্ছা লাস্ট লাইনে এখানে যেটা বললাম, তোমাদের কি প্রতিধ্বনি হচ্ছে আমার কথা? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম যে আমাদের দেখো প্রথমে সমস্যা করতেছিল কি স্কোয়ার, স্কোয়ার 5-এর ছোট আসতেছিল 0 +1 -1, এক সাইড মিলতেছিল না। বাট দেখো এই সাইডটা কিউব করলে যেন 36 এর ছোট হয়, এটা আমার পক্ষে আসতেছিল। দেখো এটা পক্ষে, বাট এক সাইড মিলতেছিল না, এক সাইড মিলতেছিল। অবশেষে যে আমরা দেখলাম 3 এ দেখলাম সবই মিললো, +3 -3 এ মিললো। কারণ 3 এর পর +3 বলো -3 বলো বর্গ করলে, স্কোয়ার করলে তো অবশ্যই 5-এর থেকে বড় আসবেই। ভাই আবার বুঝান। দেখো বলতেছি, দেখো এই অঙ্কে কিন্তু এর জন্য শুরু থেকে ফ্লো রাখতে হয়। হ্যাঁ এখন কিন্তু এলোমেলো লাগবে আবার, তো আমি আবার বলি, ঠিক আছে? আমাদের এই অঙ্কের উপাদানগুলা কি হইতে হবে? যার বর্গ করলে 5-এর বড় আসবে, ঘন করলে 36-এর ছোট আসবে। একটুকু বুঝছো শর্তটা? জি 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 ভাইয়া। তো আমরা শুরু করলাম 0 থেকে। 0 দিয়ে দেখলাম যে প্রথমেই মিলে না, কারণ 0-র বর্গ তো খুব ছোট, 5-এর বড় হয় নাই। ঠিক আছে, দেখো আসে নাই। জি ভাইয়া। কিউব করে দেখো, কিউব করলে 36 এ কিন্তু ঠিকই মিলছে, যে হ্যাঁ 36 মিলে। দেখো একটুকু মিলছে, একটুকু মিলে নাই, বাট আলটিমেটলি তাহলে কেউ মিলে নাই, কারণ আমাকে দুইজনকেই মিলাইতে হবে। এরপর দেখো আমরা একটু 0-র পরবর্তী সংখ্যা 1 কে নিলাম, তো যেহেতু পূর্ণ সংখ্যা +1 -1 দুইটাই নিলাম। দেখো 1 এর বর্গ করো বা -1 এর বর্গ করো, এখানে এই খেলাটা এখানেই। দেখো মাইনাসের 1 এর বর্গ করো অথবা -1 এর বর্গ করো, বর্গ করলে কিন্তু আলটিমেটলি তুমি একটা কি পাবা? ধনাত্মক সংখ্যাই পাবা, 1 1, তাই না? প্লাস বলো মাইনাস বলো, বর্গ করলে তুমি কি পাবা? ধনাত্মক সংখ্যাই পাবা। এটা দেখো 5-এর থেকে ছোট আসছে, মানে আমার এই শর্ত মিলে নাই। বাট কিউব করে দেখো 36 এর ছোট আসছে, এই সাইডটা মিলছে, এই সাইডটা মিলে নাই, বাট আমার দুইটাই মিলতে হবে, তো 1 কেও বাদ দিলাম। এরপর আমরা 2 এ গেছি, +2 -2, তো স্কোয়ার করলে দেখো +2 বলো -2 বলো, স্কোয়ার করলে আলটিমেটলি তুমি কি পাবা? ধনাত্মক সংখ্যাই পাচ্ছ, 4। 4 কিন্তু 5 এর থেকে বড় আসে নাই, বাট আমরা এখানে বুঝতেছি যে আমাদের স্কোয়ার কিন্তু বড় হচ্ছে, 0 থেকে এখন 1 হচ্ছে, 1 থেকে এখন 4 হচ্ছে, একটু পরেই 5-এর থেকে বড়। দেখো আমাদের, দেখো এটা মিলতেছে, মানে এই সাইড মিলতেছে, এই সাইড, বাট এই সাইড মিলতেছিল না। তুমি বাম ডান দিয়ে চিন্তা করো, বাম সাইডটা মিলতেছিল না, ডান সাইড মিলতেছিল, বাট দুইটাই মিলতে হবে। অনেকক্ষণ পরে আমরা বুঝতেছি যে এখন আমাদের দুই সাইড মিলবে। দেখো 3 নাও, 3 বা -3 যেটাই নাও না কেন, স্কোয়ার করো, কত পাইলা বলো তো? 9। কত পাইলা? 9। 9। আরে চলে গেল কেন? 9 কিন্তু ঠিকই 5-এর থেকে কি বড়, তো বড় আসছে না এবার? জি দেখছো আমার এতক্ষণ বাম সাইডের যে জিনিসটা মিলতেছিল না, অনেকক্ষণ পরে যে মিললো। ডান সাইডটা এতক্ষণ আমার পক্ষে ছিল যে 36-এর নাকি ছোট আসবে। দেখো কিউব করলাম, x এর কিউব মানে 3 এর কিউব করলে 27, হ্যাঁ 36-এর ছোট। -3 কে কিউব করলাম, এরকম মাইনাসের কিউব করলে কিন্তু মাইনাস থাকেই, জি -27 আসছে, বুঝছো? -27 আসছে, এটা 36-এর চেয়ে অবশ্যই ছোট আসবে, একটা ঋণাত্মক সংখ্যা যেহেতু 36-এর চেয়ে ছোট আসবে। দেখো এবার দুইটাই শর্ত মেনে চলছে, হ্যাঁ +3 আমার শর্ত মানছে দুই সাইড, -3 আমার দুই সাইডের শর্তটা মেনে চলছে, গেল। এরপর আমরা গেলাম 4 এর কাছে। 4 এর কাছে যে দেখলাম যে স্কোয়ার করলে তো সমস্যা নাই, 5-এর চেয়ে বড় আসতেছেই, তাই না? দেখো 5-এর চেয়ে বড় আসছে না, ওটা +4 বলো বা -4 বলো, 5-এর চেয়ে বড় কিন্তু আসবেই, ঠিক আছে? 5-এর চেয়ে বড় কিন্তু আসবেই। বাট মেন সমস্যা হলো কিউবে, কিউব করতে গেলাম, কিউব কিন্তু আবার প্লাস মাইনাসের জন্য দুই রকমের অ্যান্সার, একটা হচ্ছে +64 আর একটা হচ্ছে -64। ধনাত্মক সংখ্যার কিউবটা দেখো পল্টি খেছে। এতক্ষণ ধরে আমাদের সব কিউব কিন্তু আমার পক্ষে আসতেছিল, যারই কিউব করি 36-এর চেয়ে ছোট, যারই কিউব করি 36-এর চেয়ে ছোট, কারণ এগুলো ছোট সংখ্যা ছিল। বাট এই যে একটু বড় সংখ্যা হয়ে গেছে, মানে 4 এর কিউব করে কিন্তু আর 36-এ ছোট পাই নাই, তার মানে আমার +4 কিন্তু নেওয়া যাবে না। +4 নেওয়া যাবে না কেন? কারণ এটার বর্গ ঘন করলে 36-এর চেয়ে বড় আসে। তা আমি বুঝতেছি, দেখো আমি যদি +5 নেই তাহলে স্কোয়ার মিলবে, বাট 5 এর কিউব করলে অবশ্যই 36-এর কি আসবে? ছোট আসবে না, আরো বড় সংখ্যা আসবে। 6 নিলে আরো বড় সংখ্যা আসবে, তার মানে -4, -5, -6 আর নেওয়াই যাবে না।
বাট দেখো -4 সিলেক্ট হয়ে গেছে মাঝখান দিয়ে -4 কিভাবে সিলেক্ট হলো? দেখো মাইনাসে স্কোয়ার করলে মাইনাস থাকে না, 16 আসে, 5-এর থেকে বড়। 5-এর থেকে বড়, মানে যে কোনো সংখ্যার মাইনাস, মানে 4 বলো, 5 বলো, 6 বলো, এদের মাইনাস নাও, স্কোয়ার করো, 5-এর থেকে বড় পাবাই। আর যখন কিউব করবা, কিউব করলেও দেখো নেগেটিভ গুলা বড়, যেমন -64। তুমি যদি 5 নাও, হ্যাঁ, ধরো হচ্ছে -5, -5 করলে -5 এর স্কোয়ার করলে কত পাবা? 25। 25। আর -5 এর কিউব করলে কত পাবা? -125। 125 ঠিক আছে না? জি ঠিক ঠিক লিখছি? জি ভাইয়া। ঠিক লিখছি। মাইনাস সংখ্যা, আর এটা কি ডেফিনেটলি কি 36 এর চেয়ে ছোট আসবেই। দেখো -4 এ তুমি আটকাও নাই, -5 এ আটকাবা না, তুমি -6 তো আটকাবা না। হ্যাঁ, মানে তুমি এখন আর কোনোটাতেই আটকাবা না, -7 -8, বাট ধনাত্মক সংখ্যা নিলে আটকে যাবা। জি +5 নিলে ওই যে কিউবে আটকে যাবা, ধনাত্মক কিউবে আটকে যাবা। তো আমরা এখান থেকে বুঝলাম, আচ্ছা তাহলে আমার এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হবে, এগুলা সিলেক্ট হবে, মানে সব নেগেটিভ সংখ্যা, মানে এই যে এগুলার সব নেগেটিভ সংখ্যা সিলেক্ট হবে। তো উল্টা দিক থেকে যদি লেখা শুরু করি, তাহলে আমার ডট 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 -7 সিলেক্ট হয়, -8 হয়, -6 হয়, -5 হবে, -4 হয়েছে না? বলো তো, এই যে শর্ত মেনে চলছে না? জি -4 হয়েছে। তারপর দেখো এটা -3 কিন্তু -3 শর্ত মেনে চলছে, -3 হয়েছে। জি ভাইয়া। এরপর শর্ত মেনে চলছে শুধুমাত্র 3, আর কেউ না। তাহলে এটাই জি আছে, যে এই যে এরকম ডট ডট -7 -8 -6 -5 -4, কোন কোন বইয়ে দেখবা যে +-3 লিখে দিচ্ছে। একই কথা তো, বুঝছো? লাস্ট লাইন লেখাটা বুঝছো? ভাইয়া, এবার অ্যান্সার লিখবো কিভাবে? হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, উত্তর যে এটা লিখবা, যে সুতরাং এই সেটের নাম কি দেওয়া ছিল? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। না, এটা কোনো নাম দেওয়া ছিল না, তাই না? না তাহলে এটা একটা নাম ধরে নিবা, যে ধরি এই সেটের নাম হচ্ছে এ, তাহলে বেটার। নাহলে তুমি যদি নাম না ধরো, তোমাকে এখন পুরো সেটটাকে আবার লিখতে হবে। আর আমি যেহেতু এখন ধরে নিছি, এখন আমি সংক্ষেপে লিখবো যে এ সেট হচ্ছে গিয়ে, ধরো হচ্ছে এই যে আমি ডট ডট দিয়ে, ধরো এখান থেকে লেখা শুরু করি, -6 থেকে, -6 -5 -4 -3, শুধু 3, শেষ। অথবা এই যে অনেকে +-3 একসাথে লেখে, লিখলে কোনো সমস্যা নেই। পারবা? এটা পারবা এখন? জি ভাইয়া। একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, শেষ। হ্যাঁ এর থেকে টাফ তোমাদের নাই, এর থেকে টাফ তোমাদের নাই। ভাইয়া, এক্সাম হলে কিভাবে আসে? হ্যাঁ আসে তো, বাট এখনো তো মাত্র চ্যাপ্টার শুরু। এত সেটা তো কঠিন তোমাদের আসে, বিভিন্ন, অ্যান্সারই তোমাদের করতে মেনলি পারি না। ফাংশনের পার্টটা ইম্পর্টেন্ট, জি বুঝছো? ফাংশনের পার্টটা ইম্পর্টেন্ট, বাট এখনই তো ফাংশনে যেতে পারবো না, আস্তে ধীরে আগাবো। জি জি। আচ্ছা, তোমাদেরকে তোমরা প্যারা খাও কখন জানো? আমি বলি, এই যে পূর্ণ সংখ্যা আসলে স্টুডেন্টরা প্যারা খায়, এই জন্য আমি এটা করে দিলাম। কারণ ওই যে প্লাস মাইনাস থাকে, তো ওই স্কোয়ার কিউবটা একটু প্যারা খায়, এটার জন্য আমি করে দিলাম। আর হচ্ছে তোমরা ঘ নাম্বারটা নিজেরা করবা SW আকারে, ঘ নাম্বারটা। এটাতে প্যারাও খাবা না। কেন প্যারা খাও না বলতে পারো? কারণ এখানে আছে কি এন, মানে কি ন্যাচারাল নাম্বার, মানে তোমাকে নেগেটিভ নিতে হবে না, সব নিতে হবে কি ধনাত্মক, 1 2 3 স্বাভাবিক 4 5। সংখ্যা। খালি দেখবা যে ওইটার কিউব 25 এর বড় আসে কিনা, এটা তো জি এখনই করে ফেলা যায়। দেখো 1 কিন্তু সিলেক্ট হবে না, কেন? কারণ 1 এর কিউব কি 25 এর বড় আসে? এটা 1, এটা কি 25 এর বড় আসে? আসে নাই। তোমরা কি এটা এসএমএল করতে পারবা? বলো, করতে পারলে আমি দেখে দিব, নাহলে আমি এখন করবো আবার। ভাইয়া, এইটা পারবো। লই দেন। এসএমএল দেখাবা কোথায় বলো? তোমরা কিন্তু অনেকেই জানো না। জি ভাইয়া, জি আমাদেরকে ভাইয়া, জানাবেন। হোমওয়ার্কটা কোথায় দেখাবো? কি? হোমওয়ার্কটা কোথায় দেখাবো? আচ্ছা, আমাদের এই যে একটা গ্রুপ আছে না, এই যে বাংলা লিখবা, স্কুল ম্যাথমেটিক্স, 11,000 মেম্বারের জি জি এই গ্রুপে তোমরা অ্যাড আছো? জি ভাইয়া, আমি আছি। আচ্ছা, এই গ্রুপে তোমরা যে লিখে দিবা যে এসএসসি 27 ম্যাথ প্রিমিয়াম ব্যাচ SW করে দিবা, ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা, তো এটা যেটা আমি করলাম, তোমাদের এই যে এই ঘ পারলে তো ক পারবা না। জি আর ভাইয়া। গ নাম্বারটা একটু হেল্প করে দিই, ধরো এখানে লিখে দিই ক SW, ঘ SW, খ নাম্বারটা করা হয়ে গেছে। গ নাম্বারটা আমি এখানেই করে দিই, তোমরাও পারবা। এখানে কি বলছে? ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এগুলা,
যেন আমার প্রত্যেকটা উপাদান যেন হয় 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, দুইটাকেই কিন্তু ফুলফিল করতে হবে কন্ডিশন। তো আমি আগে 36 এর গুণনীয়ককে খুঁজে বের করি। গুণনীয়ক কিভাবে পাই? এই যে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল দিয়ে লিখতে হবে। 36কে কি 1 দিয়ে গুণ করা যায়, মানে 1 ইন্টু 36। 2 দিয়ে লেখা যায়? জি 18 দোকানে 36। হ্যাঁ 18 দিয়েছে। 3 দিয়ে লেখা যায়? হ্যাঁ 3 12 36। হ্যাঁ 3 12 36। 4 দিয়ে? যায় ভাই 4 4 নং 36। 4 নং 36। 5 দিয়ে তো যাবে না, বেজোড় যেহেতু। 6 দিয়ে যায় না মনে হয়, তাই না? 6 দিয়ে যায় জি 6 36। 6 6 36। এই যে 6 যেহেতু রিপিট চলে আসছে, তাহলে এখন 7 8 দিয়ে যাবে না, এই যে 9 দিয়ে যায়, তো 9 লেখা হয়ে গেছে, এরপর 12 18 দিয়ে লেখা। তো আমরা এখানে ফার্স্টে এটা লিখি যে 36 এর গুণনীয়ক। ছত্রিশের গুণনীয়ক কি পাচ্ছি? এই যে এইভাবে লেখা শুরু করবা, এই যে এই ফ্লোতে আগাবা। আবার বলি এই ফ্লোতে লেখা শুরু করবা। 1 2 3 4 6, তাই না? 6 কয়বার লিখবো? একবার মেবি। হ্যাঁ গুণনীয়ক 2 বার লিখবো? একবার 2 বার লিখবা? একবার। একবার। 9 12 18 আর 36। এখন আমাকে বলো 6 এর গুণিতক কে কে? 6 12 বলো। হ্যাঁ নামটা 6 পড়া শুরু 12 করবো একদম। 6 একে 6, 6 তে কোনো 12, 12 3 6 3 18, 4 18 6 24, 3 এরপরে 30, এরপর 36 আরো লেখা যায়, বাট আমরা 10 যেহেতু 36 এর গুণনীয়কের মধ্যে গুণিতকে খুঁজবো আর লিখলাম না, এখানে তোমার থামাইতে ডট ডট দিতে পারো। এখন আমাকে বলো কোন মানগুলা একই সাথে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক? ভাইয়া বলো তো, বুঝতে পারিনি কথাটা। কি বলছো বুঝি নাই। মানে কি বলছেন আমি বুঝি নাই। এখানে দেখো আমি আলাদাভাবে কি গুণনীয়ক আর গুণিতককে লিখছি না? জি আচ্ছা এখন আমরা লিখবো যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এবং কথাটা মানে কি বলতো, দুইটাই হইতে হবে। আচ্ছা দেখো তো, এক এক শুধু এখানে আছে, নিচে আছে? নিচে নাই, তার মানে ও হচ্ছে একই সাথে দুইটা হইল না, ও জাস্ট গুণনীয়ক, গুণিতক হয় নাই। ওকে, মানে কমন নিতে হবে, দুই জায়গাতেই আছে। দেখো তো 6 কি দুই জায়গাতে আছে? না। জি ভাইয়া। হ্যাঁ 6, তাহলে 6 কে আমি নিব, দাগ দিয়ে দিয়ে দেখাই। দেখো 12 6 আছে। 12 কি দুই জায়গাতে আছে? জি হ্যাঁ 12 কে নিব। তারপর 18 দেখো তো, জি হ্যাঁ 2 জায়গাতে আছে। দুই জায়গাতেই আছে। তারপর ঠিক 36। আছে, না 36 করা হবে না। এরপর দেখি 24 কিন্তু ওই জায়গা নাই, নাই 30 30 নাই, এরপর নাই আছে 36। 36। এই যে যাদেরকে গোল দিছি দেখো, ওরা এখানেও আছে উপরেও আছে, তার মানে ওরা একই সাথে গুণনীয়ক আর মানে 36 এর গুণিতক। গুণনীয়ক আর 6 এর গুণিতক। তো এটাই যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক কে কে? এটা আসলে হচ্ছে আমার 6 12 18 আর 36। তাহলে এই যে এই সেটের নাম কি ছিল? এই যে একটা নাম ধরে নিবা, হ্যাঁ এটা একটা নাম দিয়ে দিবা, যে ধরি a ইকুয়াল টু এটা, আগে একবার নাম লিখবা। ওকে, যে ধরি a ইকুয়াল টু x বিলংস ন্যাচারাল নাম্বার, যেন x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ওকে, তাহলে ওই যে ওই সেটের নাম তো আমরা a দিয়ে দিছি, তাহলে এই a সেটটা হচ্ছে আমাদের 6 12 18 আর 36। এই হচ্ছে आंसर। কঠিন? জি না ভাইয়া। আচ্ছা, তো এটা তো খ নাম্বারটা এখানে করা। আচ্ছা এরপরে দেখো তোমাদের অনুশীলনী 2.1 এর সরি 2. হ্যাঁ 1 এর 2 নাম্বারটা, এগুলা কিন্তু সহজ। সহজ বলতে তোমরা প্যারা খাবা, আবার সেই যে পূর্ণ সংখ্যা ঘতে যে একটু প্যারা খেতে পারে, আমি করে দিব। চলো আমরা একটু প্রথমটার নামকরণ করি। প্রথম সেট, এটাকে গঠন পদ্ধতিতে কি লেখা যায়? পাশাপাশি লিখে দিব আমি অ্যান্সার।
কি লেখা যেতে পারে? x ফার্স্ট ডেট x মেন ধর্মটা বলো। x যেন বিজোড় সংখ্যা যেন হচ্ছে আপনার হচ্ছে 3 এর চেয়ে 300 বড় আর হচ্ছে 13 ছোট। মানে বেজোড় সংখ্যা লিখতে চাচ্ছ তাই না? বিজোড় সংখ্যা দেখি তো। 1 এর চেয়ে বড়। আচ্ছা ফার্স্টে আমি বলি, কখনো যদি তুমি দেখো তোমাকে গঠন পদ্ধতিতে লিখতে হচ্ছে আর এখানে প্লাস মাইনাস নাই, শুধু প্লাস, সবার আগে তুমি ডিক্লেয়ার দিবা যেভাবে তোমাদের এখানে যেভাবে দেওয়া। এই যে এইগুলাতে দেখছো আগে লিখে দিয়েছে, এগুলা কি ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আগে এই ডিক্লারেশনটা দিয়ে দিবা। প্লাস মাইনাস থাকলে এই যে পূর্ণ সংখ্যা লিখবা। ওকে, জি মনে থাকবে? এখানে যেহেতু দেখো সব ধনাত্মক, তো সবার আগে আমি এটা ডিক্লেয়ার দিব আমার যে এক্স এর যে উপাদানটা এইগুলো হবে বিলংস টু ন্যাচারাল নাম্বার। যেন এখন দেখো তো এইগুলো 3 5 7 9 11 এগুলা কি আমাদের বেজোড় সংখ্যা মতো লাগতেছে না? স্বাভাবিক বেজোড় সংখ্যা, বাট এখানে 1টা মিসিং, 1 নাই, তাই না? তো আমরা লিখে দিব, সমস্যা নেই, যে যেন এক্স হচ্ছে কি বেজোড় সংখ্যা ভাইয়া এবং প্রতিধ্বনি আসতেছে। ইকো হচ্ছে। না না এখন হচ্ছে না। আচ্ছা হলে আবার বলো, একটা ধমক ওইখানে ধমক দিলে ঠিক হয়ে যায়। বেজোড় সংখ্যা এবং দেখো এখানে তো 1 সিলেক্ট হইলো না আর 11 পর্যন্ত, এখানে এখন আমরা ইচ্ছা মতো নিজে অসমতা শর্ত দিয়ে দিব যে, এবং আমরা বলতে পারি যে 1 থেকে বড় হবে। হ্যাঁ, 1 থেকে বড় হবে 11 পর্যন্ত, তো তাহলে লিখলাম যে 13 ছোট। ঠিক আছে, আপনার কথা আসতেছে না, আমার কথা আসতেছে না। এই শুনতে পাচ্ছ না তোমরা বাকিরা? ভাইয়া জি আমি শুনতে পাচ্ছি, ওনার মেবি নেটে আচ্ছা, যে প্রবলেম। বলছে শুনতে পাচ্ছ না, এখন শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এটা শোনা বুঝছো কিনা, যাচ্ছে। দেখো এটার সাথে আমার এটা মিলে কিনা, মিলতেছে? জি ভাইয়া। হ্যাঁ ভাই আমি বুঝতে কেউ কিছু বলছো? শোনা যাচ্ছে স্যার। শোনো না, আগে বলো বুঝছো কিনা, বোঝা যাচ্ছে কিনা, মানে এটা জি প্রথমে যে লিখছি এটা বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে পরেরটার ক্ষেত্রে একে দেখো এখানে সব প্লাস না, তাহলে তুমি আগে কি ডিক্লেয়ার করবা বলো তো? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেন এটা দেখি 1 2 3 4, এরপর কি আসছে 6 9 12 18 36। দেখি তোমরা কে টের পাও এটা কে ছিল। 36 এর গুণনীয়ক ভাই এগুলা। 30 এর? 36 এর গুণনীয়ক। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু যে 36 এর গুণনীয়ক ছিল। আমি জানি হুটহাট তোমাদের এরকম মাথায় আসবে না, তোমরা দেখলে বোঝা 1 2 3 4 এটা মানে স্বাভাবিক সংখ্যা। একটু ওয়েট করবা যে মাঝখানে মিসিং আছে কিনা। দেখো এখানে মাঝখানে 5 নাই। হ্যাঁ 5 নাই, আর এরকম যখন দেখবো যে নাম্বারগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর লাস্টে যে এখানে ঠেকবে, দেখবো যে গুণনীয়ক গুলো এরকম টাইপের হয়। যেমন একটু আগে আমরা গুণনীয়ক লিখছিলাম, দেখো এখানে এই যে 1 2 3 4, দেখো 5 নাই, 6 9 12 18 36, এই যে এখান থেকে। তো এইখান থেকে আমরা তাহলে বুঝলাম এটা হচ্ছে যেন এক্স হচ্ছে কি 36 এর গুণনীয়ক। কোন শর্ত দিয়ে দিতে হবে যে এতটুকু থেকে এতটুকুর মধ্যে, কোন শর্ত দিতে হবে? না ভাইয়া শর্ত যা সবগুলাই নেওয়া হয়ে গেছে। গ নাম্বার বলো, এটা তো মুখে বলা যায়, আমি তো লিখবো না, কলমে মানে টাচও দিব না। গ বলো। 4 এর গুণিতক। বাকিরা কি বুঝছো এটা যে 4 এর গুণিতক? জি ভাইয়া। জি কারণ 4 এর নামটা শুরু করো, 4 1 4, 4 তার 8 12 দোকানে 16 20 24 28 32 36 40। তাহলে এখানে জাস্ট এভাবে লিখে দেবা যে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেন x হচ্ছে কি 4 এর গুণিতক। চলো ঘ নাম্বারটা করি। কিভাবে ঘ নাম্বার কিভাবে ব্যাখ্যা করবা বলো? +-4 +-5 +-6। বলো এটা অ্যান্সার বলো, কি করা যায়?
প্রথমে প্লাস দিয়ে তারপর মাইনাস দিয়ে। আমি ছোটকালে একটা আকাম করতাম, শুনতে চাও? জি ছোটকালে আমি আগে এটা বুঝতাম যে, একটুকু বুঝতাম যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, বোঝার পরে আমি দেখতাম আচ্ছা এখানে কে কে নাই, এদিকে 0 নাই, 1 নাই, 2 নাই, 3 নাই। তা আমি দেখতাম আচ্ছা তাহলে 3 4 থেকে শুরু করে 6 পর্যন্ত, এটা আমি এভাবে চিন্তা করতাম। এই যে এরকম না, তো চিন্তা করতাম আচ্ছা তাহলে হচ্ছে যে এরা বাদ, 6 পর্যন্ত, 6 পর বাদ, তার মানে এখান থেকে জাস্ট একটুকু। দেন আমি ছোটকালের আকাম হিসাবে এটা লিখতাম যে x হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, যেন যেন এটা এভাবে লেখা যেতে পারে যে 3 থেকে 6 এর মধ্যে, এভাবে লিখে দিতাম প্লাস মাইনাস 3 থেকে শুরু হয়ে x এর ভ্যালু প্লাস মাইনাস 6 এর মধ্যে। বুঝছো? স্যার এটা বুঝি হ্যাঁ, নাই। এটা কি ঠিক? ঠিক আছে, হ্যাঁ, বলো এটা কি ঠিক আছে? তোমরা বলো ঠিক আছে? না ভাইয়া, হ্যাঁ, আমার মধ্যে ভুল হয়েছে। তোমার মত না, এটা ডেফিনেটলি ভুল হয়েছে, এখানে ভুল ডেফিনেটলি হয়েছে, ভুল আছে। এই যে এটা কোনো ম্যাথমেটিক্যাল লজিকের মধ্যেই পড়ে না, মানে একই সাথে প্লাস, দেখো যে কোন একসাথে প্লাস মাইনাস হবে না। হ্যাঁ, একই সাথে অসমতাতে প্লাস মাইনাস একসাথে হবে না। মানে আমি বলতেছি 3 থেকে বড়, আবার 6 থেকে ছোট, আবার বলতেছি না প্লাস মাইনাস 6 থেকেও ছোট, মানে প্লাস 6 থেকেও ছোট, আবার বলতেছি মাইনাস 6 থেকেও ছোট। মাইনাস 6 থেকে ছোট হলে সেটা আবার 3 থেকে বড় কেমনে হয়, বুঝতে পারছি? এই যে ধরো এটার থেকে আমি একটুকুই দেখো, 3 থেকে বড় কিন্তু বলতেছি যে 6 থেকে ছোট, আবার বলতেছি যে না মাইনাস 6 থেকেও ছোট হতে পারে। মাইনাস 6 থেকে ছোট হলে আবার 3 থেকে বড় কিভাবে হয়? এরকম অনেক পেছানো যায়, বাট মেনলি এটা বুঝো এভাবে লেখা যাবে না, এটাকে শিওর হোক। এটা আমার কাহিনী বললাম, আমি ছোটকালে এভাবে চিন্তা করছিলাম একবার, তারপর নাম্বারও পাইনি। বুঝছো? এখন তাহলে আসল কাহিনী কি হবে? আসল কাহিনী হচ্ছে তোমাদেরকে একটা শর্ট একটু চোরামি বুদ্ধি বলি। তোমরা যখনই দেখবা এই যে এই অঙ্কটা যখন আমরা করলাম, অনুশীলনীর কোনটা করলাম জানি, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা বলো বা হচ্ছে উদাহরণের যে অঙ্কটা করলাম, কোনটা করলাম উদাহরণের, এই যে এগুলা এরকম প্লাস মাইনাস, হ্যাঁ, পূর্ণ সংখ্যা আসলেই তোমরা একটা কাজ করবা, এই বর্গ আর কিউবের মধ্যে এগুলাকে একটু সমাধান করার ট্রাই করবা। কিসের মধ্যে? বর্গ আর কিউবের মধ্যে। যেমন দেখো একটু আগে আমরা যখন এই যে ওয়াইটা করতেছিলাম না, পূর্ণ সংখ্যা যেন কিউব করলে হয় 18 ছোট, তাই না? বা হচ্ছে এটা করতেছিলাম, দেখো দেখো পূর্ণ সংখ্যা, এখানে দেখো বর্গ আর কিউব, বর্গ আর কিউব, তাই না? আগের বার তো এটা গঠনমূলক দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতিতে বের করছি, বাট এবারে যেহেতু তালিকা পদ্ধতিতেই আছে প্লাস মাইনাস, এবার গঠন পদ্ধতিতে আমরা কি শর্ত দিতে পারি? তো এই শর্ত খোঁজার জন্য আমরা বর্গ আর কিউব দিয়ে একটু শর্ত খুঁজি, দেখি যে দিতে পারি কিনা কোনো শর্ত। দেখো এর মধ্যে সিলেক্ট হয়েছে কে? 4 5 6, আর কেউ তো না, তাই না? ওকে, তাহলে আমরা একটু এখানে +4 -4, তো +4 আর -4 দুইটারই একটু বর্গ করে দেখবো, ভাইয়া কত আসবে বলো তো? ফোনে মনে হয় বর্গ করলে কত আসে? বিজলি চমকাইতেছে, কি কি মানে বিজলি চমকানোর মধ্যে আওয়াজ আসতেছে। আমার এখান থেকে? জি জি তাই ভাইয়া। আসলেই জি ভাইয়া, শীতের দিনে বৃষ্টি হবে এখনো আসতেছে? এখনো? না, এখন হালকা হালকা ভাইয়া। এই যে আবার আসতেছে, মানে তুমি হাঁটাচলা করলে তখনই আসে। হাঁটাচলা করলে? জি না স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। থেকে ছোটায় চুম্বক দিয়ে লাগিয়ে দিন। আচ্ছা, তো আচ্ছা স্কোয়ার করে দেখলে কত আসে? 16 আসে, তাই না? ওকে, তো +-5 এর মধ্যে +5 আছে, আবার -5 আছে, এটা করলে কত আসে? 25 25 আসে। আর সিলেক্ট হয়েছে 6 এর মধ্যে আবার -6 আছে, তো স্কোয়ার করলে কত আসবে? 36 আর
36। দেখো তো ভাইয়া এখনো আওয়াজ আসে? কে মনে হয় ঘুমায় গেছে, নাক ডাকতেছে মনে হয়। আমি একটু এক কাজ করি, তোমাদেরকে আপাতত সবাইকে মিউট করে পরে আনমিউট করো তোমরা, হ্যাঁ? এখন দেখো নয়েজ আসে কিনা। জি ভাইয়া এখন ঠিক আসে? আছে। ওই যে তাহলে কেউ হচ্ছে আনমিউট করে কারো ওইখান থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, আর এখনো আসতেছে? আচ্ছা দেখি, বলো, ঠিক আছে, আওয়াজ আসলে বলো। আমি একটু হাঁটাচলা কম করবো, সমস্যা নেই। তো খেয়াল করে দেখো, এর উপরের কেউ সিলেক্ট হয় নাই, নিচের কেউ সিলেক্ট হয় নাই, তাই না? আচ্ছা, এবার একটু কিউব করে দেখি তো, 4 এর কিউব করলে কত হইতো, আর -4 এর কিউব করলে কত হইতো? 4 এর কিউব কত হয়? 64। আর এটা কত? 64। 5 এর কিউব করব আর -5 এরও কিউব করব। 5 এর কিউব করলে হয় কত? 125। এটা হচ্ছে -125। 6 কে একটু কিউব করব আর -6 কেও কিউব করব, কত আসে বলো তো? 216 216। ভাইয়া 216। আর -216। আচ্ছা, আপাতত জাস্ট বর্গ। বাট এখন আমাকে কি করতে হবে জানো? এই যে কেন 1 2 3 আসলো না, সেটার একটা রিজন খুঁজে বের করতে হবে। আর কেন পরের গুলো আবার আসলো না, সেটা একটা রিজন খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখো তো, 16 থেকে সিলেক্ট হচ্ছে অ্যান্সার। দেখো এটা তোমরা, দেখি তোমরা কাজ করতে পারো কিনা। এখান থেকে যাই, এই যে দেখো এখানে মজার কাহিনী আছে। এই যে দেখো এইখানে দেখছো, যখন এরকম দুইটা করে শর্ত ছিল, দেখো আমার প্রথমে এক সাইড আসতেছিল না, অফ ছিল। এটার মধ্যে দেখো, এটা অফ ছিল, এটা অফ ছিল, এটা অফ ছিল, বাট এটা ঠিকই মিলতেছিল, তাই না? এটা ঠিকই মিলতেছিল, এটা মিলতেছিল। খেয়াল করছো, মানে একটা সাইড অফের কারণে ছোট সংখ্যাগুলো সিলেক্ট হয় নাই। বুঝতেছো? জি ভাইয়া। এইখানে এই শর্তটা দেওয়া হয়েছে বর্গে, এখানে এমন একটা শর্ত ধরা দেওয়া হয়েছিল যে এখানে আমার 0 সিলেক্ট হয় নাই, 1 সিলেক্ট হয় নাই, 2 সিলেক্ট হয় নাই। অনেকক্ষণ পরে যে বর্গ সিলেক্ট হওয়া শুরু হয়েছে, হ্যাঁ, যে আমরা খুশি হয়ে গেছি, এখন আমার বর্গ সিলেক্ট হচ্ছে। বাট ঠিক তখনই কিউব পোল্টি খাওয়া শুরু করছে আবার। আমরা ওই অঙ্কে যে এটা রিভেন্স নেব, সত্যি কথা, এখানে রিভেন্স নিব। এরকম আমরা এখন এখানে শর্ত ধরাই দেব। আচ্ছা, যেহেতু 16 পর থেকে সিলেক্ট হচ্ছে, আমরা তাহলে এখানে শর্ত দিলাম যে, এটা রাফে করি, তাহলে আমরা শর্ত দেব হচ্ছে এরকম যে এমন সংখ্যাগুলি সিলেক্ট হবে যাদের বর্গ হবে 16 থেকে বড়। বুঝছো? এই কারণে দেখো 0 কে বাদ দেওয়া যায় না এই লজিকে। 0 বর্গ করলে কি 16 চেয়ে বড় আসে? না ভাইয়া, 1 কে কি এই লজিকে বাদ দেওয়া যায়? বুঝতে পারিনি। 1 এর বর্গ করলে কি 16 থেকে বড় আসে বা না সমান ভাই, আসে? না ভাইয়া। 2 কেও বাদ দেওয়া যায়, 3 কেও বাদ দেওয়া যায়, 4 কে নেওয়া যায়, কারণ আমি এখানে ইকুয়াল দিছি। তার মানে আমি অ্যাটলিস্ট এই যে 1 0 1 2 3 বাদের রিজন পেয়ে গেছি। এটা তুমি চাইলে এখানে 15 দিতে পারো, 10 দিতে পারো, ঠিক আছে? মানে যাই দাও যেন 16 আবার সিলেক্ট হয়, 15 দিতে পারো, মানে যাই করো না কেন অ্যাটলিস্ট যেন 16 সিলেক্ট হয়, কারণ পোস্টে 4 কে সিলেক্ট করছে। তার মানে আমার এই সাইডের সংখ্যাগুলা সিলেক্ট হওয়ার রিজন আমি বের করছি। আর এই যে বাকিগুলা কেন বাদ যাবে সেটার রিজন কি দেওয়া যায়? কিউব করব। কিউব করব, আমি তাহলে বলবো যে হয় 216 পর্যন্ত সিলেক্ট হয়েছে, তাই না? বলবো যে কিউব করলে হইতে হবে, কিউব করলে হইতে হবে হচ্ছে 216 এর ছোট। দেখো মিলে কিনা? জি ভাইয়া। কি হইতে হবে? কিউব করলে হইতে হবে 216 এর ছোট। এই লজিকে বাদ দেওয়া যায় কিনা? তাহলে পরের গুলা, যেমন 7 এর কিউব তো আরো বড় আসবে, 8 এর কিউব আরো বড় আসবে, বাদ দেওয়া যায় কিনা? বাদ দেওয়া যায়? এই চুপ হয়ে আছে। ভাইয়া আরেকবার। মানে আমি দেখো প্রথমে বর্গটা দিয়ে, হ্যাঁ, বর্গটা দিয়ে যে কেন 0 1 2 3 সিলেক্ট হচ্ছে না সেটা রিজন দিচ্ছি বাদ দেওয়ার। বুঝছো? আর নিচের গুলা কেন সিলেক্ট হচ্ছে না 7 8 9,
মানে আরো বড় সংখ্যা। তো আমি এখানে রিজন দিয়ে দিব হচ্ছে যে কিউব করলে এই যে এটা, বাট এখানে কিউব একটা কাহিনী আছে, কিউব করলে কিন্তু -7 -8 সিলেক্ট হয়ে যাবে, -7 -8 সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো? কিউব করলে কিন্তু ধরো আমি যদি এটাই বলে দিই 216, বাট দেখছো এখানে কিন্তু 6 আসছে, -7 কিন্তু আসে নাই, -8 কিন্তু আসে নাই। তো আমি তাহলে -7 -8 কে আটকাতে পারতেছি না, ওরা কিন্তু ঠিকই সিলেক্ট হয়ে যায়, বাট প্রশ্নে সিলেক্ট হয় নাই। তাহলে এক কাজ করবো, আমরা কিউব দিয়ে না, আমরা পাওয়ার 4 দিয়ে ব্যাখ্যা করে দেবো এটা। দেখো কিউব দিলে, আমি বলি কিউব দিলে একটু মনে রাখো অ্যান্সারটা, একটু মনে রাখো, কিউব দিলে কন্ট্রোভার্সি তৈরি হয়। তোমরা বলতে পারো ভাইয়া 216 থেকে বড় নিব না, বাট দেখো কিউব দিলে কন্ট্রোভার্সি কেন তৈরি হয়? দেখো আমি যদি 7 নেই, দেখো প্রশ্নে কি 7 সিলেক্ট হয়েছে? জি না। এটা না। 7, দেখো 7 এর স্কোয়ার কিন্তু 16 বড়ই আসে না? জি। -7 এর স্কোয়ারও কিন্তু 16 বড়ই আসে, তার মানে ওকে মেনটেন করে। 7 এর কিউব করলে 216 ছোট আসবে না, বাট -7 এর কিউব করলে কিন্তু 216 ছোট আসবে, তার মানে তখন -7 কে নিয়ে নিতে হবে, জি। তাই না? তাহলে আমি জি। কিন্তু কিউবের লজিকেও কিন্তু যেতে পারতেছি না, কারণ যে মাইনাসের একটা প্যারা আছে, কিউবের লজিকে মাইনাসের প্যারা, বাট বাদ তো আমাকে দিতেই হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা কিউব দিয়েও অঙ্কটা করবো না, আমরা করবো পাওয়ার 4 দিয়ে, জোর পাওয়ারে করবো, জোর পাওয়ারে কেন করবো? দেখো এই যে 4 কিউবের ভ্যালু কত হয় বলো তো, আর -4 কিউবের ভ্যালু কত হয়? একটু কষ্ট করে বলো। 64 কিউব কেন মাইনাস করবো, কিউব কেন করবো? পাওয়ার 4 4 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হয়? 256 আর -4 টু দি পাওয়ার মাইনাস 4, এটা 256, এটাও 256। দেখা যাচ্ছে না জি। কাকে? আপনাকে। এই কেউ দেখতে পাচ্ছ না আমাকে? দেখতে পাচ্ছি ভাইয়া। পাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন একটু পাওয়ার 5 এর পাওয়ার 4 বলো, আর -5 পাওয়ার 4 বলো, একটা বলো আরেকটা হয়ে যাবে 625 অটো। 625 এটা জি ভাইয়া 625, 625 এটাই বলি, কি ব্যাপার? 6 to 5 আরেকটু 6 এর পাওয়ার 4 বলো। 1296 ওকে, তাহলে এখন আমরা এটা লজিক দেব যে কেন আমি 7 8 নিব না, বলবো যে যাদের পাওয়ার 4 করলে 1296 পর্যন্ত হয় তাদেরকেই নিব, বুঝছো? এখন লজিক কি দিব, যে যাদেরকে পাওয়ার 4 করলে 1296, দেখো তো 7 নিব না কিন্তু, বা -7 নিব না, কারণ -7 এর পাওয়ার 4 করো 1296 ক্রস করে যাবে, ওই লজিকে বাদ দিয়ে দিব। বুঝা গেছে? তাহলে একটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে, ধরে নাও এটার নাম হচ্ছে এ সেট, তাহলে এ সেট হচ্ছে আমাদের এক্স বিলংস টু, প্লাস মাইনাস আছে মানে কি, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যেখানে হচ্ছে কি লেখা যেতে পারে, এক্স স্কোয়ার করলে 16 থেকে বড় আসতে হতে হবে, এবং এক্স টু দি পাওয়ার 4 করলে 1296 হইতে হবে। এই লজিকে অ্যান্সার, এই লজিকে। তাহলে হচ্ছে আমরা কেন 0 1 2 3 নিই নাই সেটা বাদ যায়, আর কেন আবার 7 নিই নাই, 7 8 9 নিই নাই সেটা বাদ যায়। বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, এটার কোনো ইজি অ্যান্সার নাই, বলো। এটার ইজি কোনো অ্যান্সার নাই। তোমার কথাটা বুঝতেছি না। এটার কোনো ইজি অ্যান্সার নাই ভাইয়া। এটাই তো ইজিয়ার না, না ইজিয়ার বলতে কি, প্লাস মাইনাস থাকলে পূর্ণ সংখ্যা হলে তোমাকে, দেখো এখানে তো তোমার দুই, মানে এর আগের সংখ্যা বাদ যাচ্ছে, এর পরের সংখ্যা বাদ যাচ্ছে। আমি একটু আগে ইচ্ছা করে কিউবটা করছি, কেন জানো? কিউবটা করছি জাস্ট একটু ফিল করানোর জন্য, যে কিউব নিলে একটু কন্ট্রোভার্সি থেকে যায়, তোমার লজিকে আটকাবে না। তো আমি স্কোয়ার করে দেখালাম, পাওয়ার 4 নিলাম। স্যার দেখুন স্কোয়ার একটু আমি সরেন। বলতেছি যে দেখো 4 5 6 সিলেক্ট হয়েছে, কারণ ওদেরকে বর্গ করলে 16 থেকে বড় আসবে, 16 বা 16 থেকে বড়। এখন 16 বা 16 থেকে বড় তো 4 5 6 7 8 9 10 হ্যান তো সব আসবে, বাট আটকাইতে হবে আবার। তো আরেকটা লজিক দিছি, আচ্ছা না পাওয়ার 4 করে দেখি,
পাওয়ারফুল করে দেখো 6 পর্যন্ত নেওয়া হয়েছে প্রশ্নে, তাই না? তো 6 এর পাওয়ার 4 আসে 1296। তো লজিক দিব, আচ্ছা যাদের পাওয়ার 4 করলে 1296 পর্যন্তই হয় তারা সিলেক্ট হবে। মানে বর্গ করলে 16 থেকে বড় বা সমান হবে, পাওয়ার 4 করলে 1296 ছোট বা সমান হবে, সেই ভিত্তিতে শুধুমাত্র ওরাই সিলেক্ট হয়। একটু ঠান্ডা মাথায় দেখো, আর বেশি না, মানে টাফ না। সব থেকে টাফ জিনিস যে এটার গঠন থেকে তালিকা, তালিকা থেকে গঠন আজকে দেখাই ফেলছি। মানে একদমই যদি প্রথম প্রথম হয়ে থাকো একটু খালি টাইম লাগবে, এই এছাড়া আর কোনো সমস্যা নেই। তো তোমাদের আজকে বেশি প্যারাও দিব না, তোমাদের দেখো এই যে তালিকা পদ্ধতির দেখো ক খ গ ঘ, এই যে ঘ নম্বরটা কিন্তু আমি করে ফেলছি, বুঝতে পারছো? তো তোমরা খালি দেখো 2.1 তোমরা 1-এর সবগুলা আর 2-এর সবগুলা পারতেছো কিনা। বইয়ের উদাহরণও যদি দেখো, উদাহরণ করে ফেলছি আমি, দেখো আটকাচ্ছ কিনা। এইটুকুই থাকবে আজকের ক্লাস, শুধুমাত্র আমরা গঠন থেকে তালিকা, তালিকা থেকে গঠনটা দেখলাম। নেক্সট ক্লাস মজা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওই যে তোমরা ছোটকালে করে আসছো না, যে দুইটা সেট থেকে একটা সেট বিয়োগ করা, সংযোগ করা, ছেদ করা, এই অপারেশন গুলা করবো। ইউনিয়ন এগুলা। ভাইয়া হ্যাঁ ওইগুলো আমার আগে তোমরাই করে ফেলবো, আমি জানি। আমার লিখতে লিখতে তোমাদেরও শেষ হয়ে যাবে। বাট এই যে ভাইয়া গঠন থেকে তালিকা, তালিকা থেকে গঠন, যে পূর্ণ সংখ্যার গুলা একটু প্র্যাকটিস করবা বাসায়। হ্যাঁ, ভাইয়া কারণ এগুলো তো সবাই পারবে, যে ক খ এগুলো সবাই পারবে, আটকাবে কোথায়? প্লাস মাইনাসের গুলাতে। এর জন্য এগুলো একটু টাইম নিয়ে দেখানো। ভাইয়া বলো। হোমওয়ার্ক কি তাহলে ওই যে 1-এর ক আর গ হয়ে থাকবে? এখানে 1-এর ক আর খ, তাই না? তোমাদের জন্য আমি এটাও দিয়ে দিই, এটা আমি করলাম, বাট তারপরে এটা একটু এসডব্লিউ আকারে তোমরা করো, প্র্যাকটিসটা যেন হয়ে যায়। শুধু মানে 1-এর ক ঘ আর হলাম 2-এর গ। হ্যাঁ, ওকে ঠিক আছে। জি তো ভাইয়া। তোমাদের সাথে আস্তে আস্তে পরিচয় হবে আমার, আজকে যত এমনিতে টাইম পার হয়ে গেছে, তোমাদের সাথে নাম টাম সবই আমার পরিচয় হবে। আজকে এতটুকুই থাকুক, তো নেক্সট ক্লাস আবার দেখা হবে। নেক্সট ক্লাস মনে আছে ম্যাথের কবে? রুটিন পরশুদিন। সবার মনে আছে? আচ্ছা তোমরা অনেকে মনে হয় ওয়েবসাইট চালাতে একটু প্যারা খাও, আমি একটু ওয়েবসাইট চালানোটা দেখাই দিই। জি শোনো তোমাদের, আমি ধরো দেখা দিচ্ছি আমাদের ওয়েবসাইটটা, একটু টাইম দাও, হ্যাঁ 2 মিনিট টাইম দাও, সমস্যা নেই। এই স্কুল ম্যাথমেটিক্স লিখবা গুগলে, অটোমেটিক চলে আসবে। জি আচ্ছা এরপর কাজ কি, যে লগ ইন করা, তোমরা যে ফোনে এই অপশনটা পেয়ে যাও না, এই যে একটা মানুষের ছবি, মানে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। এই যে তোমরা ফোন নাম্বার দিয়ে দিবা, আমি আপাতত একটা ডেমো ফোন নাম্বার দিচ্ছি, হ্যাঁ, যেটাতে আমার অ্যাকাউন্ট খোলা আছে। ভাই গ্রুপটা একটু দেখিয়ে দেন। আচ্ছা দেখাবো, ওয়েবসাইটটা একটু দেখে নাও, গ্রুপটা দেখাই দিচ্ছি। আচ্ছা তো এইখানে দেখো আমি কি লগ ইন করলাম না, লগ ইন করার পর তুমি সবার আগে যে এটাতে ক্লিক করবা, এটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে এই দেখো তোমার নামের নিচে দেখবা যে কোর্স নাম্বার লেখা আছে, তুমি কয়টা কোর্স কিনেছো। তোমরা কেউ 2টা 4টা 1টা কিনেছো, তাই না? দেখো আমি কিন্তু 15টা কোর্স এনরোল, মানে আমি 15টা কোর্স এখান থেকে কিনেছি, আমাদের তো অনেকগুলাই আছে কোর্স। তো তুমি কোথায় যাবা, তুমি যাবা নিচে, ফোনে নিচে স্ক্রল করে এই যে দেখো এনরোল কোর্সেস পাবা, বুঝতে পেরেছো? যেমন আজকে বিকাল 5:30-এ হায়ার ম্যাথ ক্লাস রয়েছে, হায়ার ম্যাথ। দেখো তোমাদের এই যে এনরোল কোর্সে এগুলো আসে না, যেগুলো তোমরা এক্সেস পেয়ে গেছো, এখানে লিস্ট আসবে, যেমন এগুলোতে আমার এক্সেস আছে। তা আমি একটু সায়েন্সেরটাই দেখাই দিই, তোমরা যেহেতু জেনারেল ম্যাথ করছো, আমি যে দেখো বিকেলে আমাদের কি হায়ার ম্যাথ ক্লাস হয়েছে না, এই দেখো আমি যদি হায়ার ম্যাথে ক্লিক করি, আমি হায়ার ম্যাথের হচ্ছে এই যে সায়েন্সের হায়ার ম্যাথের সম্ভাবনা শুরু করেছি। হ্যাঁ, এই দেখো ক্লাস পিডিএফ বিকাল হয়েছে না, ক্লাস পিডিএফ কিন্তু আমি আপলোড করে দিয়ে দিয়েছি। এই দেখো ওই ক্লাসে যা যা পড়ানো হয়েছে এই যে এখানে দিয়ে দাও, তোমাদেরকে ওই যে স্লাইড দিয়ে দিব, সিকিউ এমসিকিউ প্র্যাকটিসের সবকিছু দিয়ে দিব চ্যাপ্টার শেষ হওয়ার আগে আগেই। ওকে, এরপরে হচ্ছে এখানে তোমাদের এই যে এখানেই ক্লিক করলে তোমরা এক্সাম গুলোও দিতে পারবা। আর গ্রুপ, এই যে দেখো আমি কি এটা কোন কোর্স তোমাদের জন্য দেখাই, তোমরা তো ম্যাথে যারা আছো আজকে, এই দেখো যে ম্যাথ এটা না প্রিমিয়াম ব্যাচ রাউন্ড 1 লাইভ ক্লাস গুলোতে কিভাবে জয়েন হবে। এই যে দেখো আজকে কি যে ম্যাথ ছিল না, দেখো গণিত কি ক্লাস ছিল আজকে, সেট ফাংশন না, নেক্সট তো সেট ফাংশনই হবে। তো তোমরা যে সেট ফাংশনে আসবা, ওইখানে তোমরা দেখতে পারবা যে চ্যাপ্টার 2 লাইভ ক্লাস, সেকেন্ড লাইভ ক্লাস, মানে এই যে চ্যাপ্টার 2 লেকচার 1, আজকে তো 1 ছিল।
তোমরা নেক্সট ডে দেখতে পাবা চ্যাপ্টার 2 লেকচার 2 লাইভ ক্লাস, বুঝছো? তো ক্লিক জি করলেই ভাইয়া। লাইভে জয়েন হয়ে যাবা। আর গ্রুপ হচ্ছে দেখো এখানে লেখা থাকবে প্লিজ জয়েন দা কমিউনিটি গ্রুপ। এখানে ক্লিক করলেই তোমরা আমাদের এই যে প্রাইভেট গ্রুপে চলে আসবা। তো যারা এখনো জয়েন হও নাই জয়েন হবা, কারণ গ্রুপে হচ্ছে আমরা কিন্তু দেই। এখানে তো অ্যাকাউন্ট লগ ইন করা নাই। আচ্ছা, গ্রুপে কিন্তু আমরা ক্লাস লিংক বা সবকিছু এখানে এই আপডেট গ্রুপেই তো না, SW তুমি গুলো এসএমও এখানে দিব দিবা না? অন্য গ্রুপে। না না, এই গ্রুপে এটা প্রাইভেট গ্রুপ, তো মানে তোমরা কিছু আপলোড করতে পারবে না। মানে আমরা আপলোড করতে পারবো, তোমরা আপলোড করবা কোন গ্রুপটায়? আচ্ছা, আমার আইডি দেই। এই কেউ পাসওয়ার্ড দেখো না, হ্যাঁ? কেউ কি দেখছো কিছু? আপনাকে হ্যাঁ দেখতেছি ভাইয়া। শুধু, শুধু তা পিছন থেকে দেখা যাচ্ছে, কিন্তু পেজ দেখা যাচ্ছে না। দেখি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। ফোনে তো অলওয়েজ সেভ মোডে দিয়ে থাকতে থাকে। এই যে দেখো পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড, তাও 3 বছর আগে। আচ্ছা, তোমরা হচ্ছে এই যে বাংলায় সার্চ করবা স্কুল ম্যাথমেটিক্স, বুঝছো? বাংলায় সার্চ করবা স্কুল ম্যাথমেটিক্স, তোমরা পেয়ে যাবা। আরেকটা ভাইয়া কথা আপনাকে ছিল, নক করলে, হোয়াটসঅ্যাপে নক করলেই তো হয়ে যায়। হ্যাঁ, বাট হোয়াটসঅ্যাপে যে বারবার গ্রুপ লিংক ধরো হচ্ছে, ভাই গ্রুপের লিংকটা ফেসবুক। মানে ধরো যে আজকে ক্লাসটার কিন্তু লিংক ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে বিকালে। তো এটা কে দেয়? যে আমাদের এখানে যে স্টাফ থাকে জি সে দিয়ে দেয়। বাট আমি ধরো হচ্ছে সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি দিতে যাই আমি তো প্যারা খেয়ে যাবো, তাই না? জি। এই জন্যই গ্রুপটা ক্রিয়েট করা। এখানে আমার আইডিটা লগ ইন নাই দেখে আমি দেখাইতে পারতেছি না তোমাদেরকে কি করা যেতে পারে। ভাইয়া বলো। আমি ভাইয়া গণিতের রুটিনটা পাইনি একটু, আচ্ছা আচ্ছা, দেখো আমাকে একটু হোয়াটসঅ্যাপে রুটিনটা দিয়ে দিন, ওকে? রুটিন তোমরা দেখতে চাও? হ্যাঁ ভাইয়া। আরে সবই তো দেওয়া আছে গ্রুপে, একটু ওয়েট করো। দিব হচ্ছে গুগল। এখানে তো আগে গ্রুপটা আসতো, এখানে তো দেখি গ্রুপ ইন্ট্রোডাকশন। এটা তো অনেক আগের ভিডিও আমার। এই যে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা। এই যে এটা বাংলায় লিখতে হবে, ঠিক আছে? এই যে এটা গ্রুপ, স্কুল ম্যাথমেটিক্স। এখানে তোমরা এসডব্লিউ দিবা। আর তোমাদের যারা এই যে প্রিমিয়াম ব্যাচে আছো সকল ইনফরমেশন তোমাদের নিজের গ্রুপে পাবা, বুঝতে পারছো? এটা তো ওপেন ফর অল, এটা ওপেন ফর অল। আর পেইড গ্রুপটাতে তোমরা সব ইনফরমেশন, তোমাদের ক্লাস হচ্ছে কি হচ্ছে না, ক্লাস কোনো চেঞ্জ হচ্ছে কিনা, সবকিছু এটাতে পেয়ে যাবা, ঠিক আছে? প্রাইভেট গ্রুপটাতে, তাই না ভাইয়া? হ্যাঁ মানে সকল ইনফরমেশন, মানে যারা পেইড বেসে আছে তারা সবাই প্রাইভেট গ্রুপে পাবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যে ক্লাস লিংকও দিয়ে দেওয়া হবে আগে থেকে, ওয়েবসাইট থেকেও জয়েন হতে পারবা, ফেসবুক থেকেও পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তোমরা এসএমও করে দেখাও।